আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে উৎপাদনের উপকরণ, যেটি আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার। তাহলে আমরা আজকে কি দেখব? উৎপাদনের উপকরণ। আজকে এই একটিমাত্র ক্লাসে এই একটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সৃজনশীল আশা করি তোমাদের সলভ হয়ে যাবে, এবং আজকের ক্লাসটা করার মধ্য দিয়ে এই চ্যাপ্টারের ওপরে যে সৃজনশীল আসবে সেটা অ্যান্সার করা, এবং এই চ্যাপ্টারের ওপরে আসা যে 4 থেকে 5টা এমসিকিউ সেটা খুব সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে। তো চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। তো প্রথমেই আমাদের যেহেতু চ্যাপ্টারের নাম উৎপাদনের উপকরণ, সো এই চ্যাপ্টারের নামের যে সংজ্ঞাটা সেটা আমরা একটু দেখি। সো উৎপাদনের উপকরণ বলতে কি বোঝায়? যেসব উপাদান যৌথ ও সমন্বিত ভূমিকায়, অর্থাৎ উৎপাদনের যে 4টা উপকরণ আমরা নিচে দেখব, এই 4টা উপকরণকে অবশ্যই একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ করে উৎপাদনের কাজটা, অর্থাৎ আমরা যে পণ্যটা উৎপাদন করব সেই পণ্য উৎপাদনের কাজটা যাতে সম্পূর্ণ করতে পারি, সেইটাকে আমরা কি বলছি? সেই উপাদানগুলোকে একসাথে আমরা বলি উৎপাদনের উপকরণ। সো আমরা উৎপাদনের উপকরণ বলতে তাহলে কি দেখলাম? যে উপকরণগুলো মূলত একসাথে কাজ করে যে কোনো পণ্য উৎপাদনে সাহায্য করে সেগুলোকে আমরা উৎপাদনের উপকরণ বলছি। এই চ্যাপ্টারের জন্য বা এইচএসসি এক্সামের জন্য আমরা মনে রাখবো উৎপাদনের উপকরণ হচ্ছে টোটাল 4 ধরনের। সো সেই 4 ধরনের উপকরণ কি কি? ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। অর্থাৎ এই 4 ধরনের উপকরণই আমরা এই চ্যাপ্টার জুড়ে দেখব, এবং এই 4 ধরনের উপকরণের ইন ডিটেলস যে আলোচনা, সেখান থেকে আমাদের প্রশ্ন আসবে। তো প্রথমে কি আছে? ভূমি। ভূমি বলতে নর্মালি আমরা ভূপৃষ্ঠের যে উপরিভাগ সেটাকে বুঝি, কিন্তু অর্থনীতির ভাষায় ভূমি বলতে প্রকৃতি থেকে যা পাই, অর্থাৎ প্রকৃতি প্রদত্ত সকল সম্পদই হচ্ছে ভূমি। এরপরে আমরা যদি শ্রমে যাই, শ্রম কিন্তু আবার আমরা যে কায়িক শ্রম বা মানসিক শ্রম দেই, এই শ্রম বলতে আমরা এগুলোকে বুঝি, কিন্তু এই চ্যাপ্টারের জন্য শ্রম বলতে ওইটাকেই বুঝবো যেটা মূলত মুনাফা অর্জন অথবা আমাদের কোনো পারিশ্রমিকের জন্য আমরা ব্যবহার করি। অর্থাৎ এই শ্রম দেওয়ার মাধ্যমে আমরা একটা পারিশ্রমিক গেইন করব। এরপরে আমাদের কি আছে? মূলধন। এই মূলধনটা মূলত কি? এটা হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান। উৎপাদনের উৎপাদিত উপাদান, অর্থাৎ আমরা বর্তমানে যদি কোনো অর্থ সঞ্চয় করি, সেই অর্থকে আমরা আবার উৎপাদনের কাজে ব্যবহার করব ফিউচারে যদি আমরা উৎপাদন করতে চাই। আর সর্বশেষ কি? সংগঠন। সংগঠনের কাজটা মূলত খুবই সিম্পল, সেটা হচ্ছে এই ভূমি, শ্রম এবং মূলধনকে একত্রিত করে উৎপাদনের যে লক্ষ্য আছে সেই দিকে ধাবিত করা। ওকে, সো এই 4টা সম্পর্কে আমরা ডিটেলস দেখব। সো প্রথমে আছে ভূমি বা ল্যান্ড। এই ভূমির সংজ্ঞাটা আমরা একটু দেখি। ভূমির সংজ্ঞাটা হচ্ছে ক নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা ক নম্বর অ্যান্সারে ক নম্বরে যে প্রশ্ন আছে সেখানে অ্যান্সার করার জন্য ডিরেক্ট এখানে যে সংজ্ঞাটা দিয়েছি এটাই আমরা অ্যান্সারে লিখব। সাধারণভাবে ভূমি হলো ভূপৃষ্ঠের উপরিভাগ, কিন্তু অর্থনীতির ভাষায় প্রকৃতি থেকে পাওয়া সব সম্পদকেই ভূমি বলে। জাস্ট এতটুকু আমরা ক নম্বরের জন্য লিখব। এখন আমাদের এমসিকিউ অথবা আমাদের যে বহুপদী যে প্রশ্ন আসে সেইটার জন্য এই পার্টটা ইম্পর্টেন্ট। এখানে কিছু বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। ভূমি প্রকৃতির দান, অর্থাৎ ভূমিটা কেউ সৃষ্টি করতে পারবে না, এটা প্রকৃতি থেকে সরাসরি আসে। এটি প্রকৃতির সবচেয়ে আদি উপাদান। অর্থাৎ এই যে 4টা উপকরণ সম্পর্কে আমরা দেখলাম, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এইটার মধ্যে সবার আগে পৃথিবীর শুরু থেকেই কি আছে? ভূমি আছে। এই জন্য আদি উপাদান, অথবা আমরা বলতে পারি সবচেয়ে প্রাচীন উপাদান। এই যে টার্মগুলো লিখতেছি, এই টার্মগুলো পরীক্ষায় আসার মতো টার্ম, অর্থাৎ এমসিকিউতে এভাবে বলবে যে উৎপাদনের কোন উপকরণটি সবচেয়ে প্রাচীন, এর যোগান সীমাবদ্ধ, অর্থাৎ সৃষ্টির শুরু থেকে যে পরিমাণে ভূমি ছিল আজকে পর্যন্ত সেই পরিমাণেই ভূমি রয়েছে, কিন্তু ভূমির যে উর্বরতা বা ভূমির যে ক্ষমতা এটা কিন্তু হ্রাস পেয়েছে। ভূমি চিরস্থায়ী এবং হস্তান্তর অযোগ্য, অর্থাৎ যতদিন পৃথিবী থাকবে ততদিন ভূমি থাকবে, কিন্তু ভূমিটাকে হস্তান্তর করা যাবে না। অর্থাৎ আমরা ঢাকা থেকে শিফট করে হচ্ছে চিটাগাঙে নিয়ে যাব, এমনটা হবে না। ওকে,
সো এখন এই মেইন বৈশিষ্ট্যের সাথে সাথে আমরা আরও কিছু বৈশিষ্ট্য দেখব। অর্থাৎ এটা আমরা দেখেছি ভূমি প্রকৃতির দান, উৎপাদন ব্যয় নেই, অর্থাৎ ভূমি তৈরি করার কোনো উৎপাদন ব্যয় নেই। ভূমিকে আমরা তৈরি করতে পারবো না নতুন করে, এই জন্য এর কোনো ব্যয়ও হবে না। সীমিত যোগান, যোগানটা সীমিত, কারণ পৃথিবীর শুরু থেকে যা ছিল এখনও তাই আছে, হস্তান্তরযোগ্য নয়, আদিম ও অক্ষয়, এগুলো আমরা দেখেছি। এই যে গুণগত ভিন্নতা, অর্থাৎ এই ঢাকায় যে মাটি আছে সেটার গুণগত যে দক্ষতা বা গুণগত মান, সেটা রাজশাহীতে যে মাটি আছে সেটার সাথে আলাদা। অর্থাৎ রাজশাহীতে দেখবেন আমের ফলনটা ভালো হয়, অর্থাৎ সেটা ওই এলাকার যে ভূমি সেই ভূমির ওপর ডিপেন্ড করে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রভাব, এটা একটু ইম্পর্টেন্ট, এটা আমরা একটু দেখি। অর্থাৎ আমরা উৎপাদনের পরিমাণ যদি প্রতিনিয়ত বাড়াতে থাকি, এখন উৎপাদন বাড়াতে গেলে একই ভূমির ওপরে, ভূমি তো সীমাবদ্ধ, আমরা কি করব, মূলধন এবং শ্রম এই দুইটা জিনিসকে বাড়াতে থাকব। বাড়ালে একটা নির্দিষ্ট হারে আমাদের উৎপাদনও বাড়বে, কিন্তু একটা স্তরে গিয়ে এই উৎপাদন আর বৃদ্ধি পাবে না যদিও আমরা ভূমি এবং শ্রম বাড়াই, যদিও আমরা মূলধন এবং শ্রমকে বৃদ্ধি করি, এই উৎপাদনের পরিমাণ ওই হারে আর বৃদ্ধি পাবে না। সো একটা সময় গিয়ে কী হবে, উৎপাদনের পরিমাণ কমতে থাকবে। সেটাকে আমরা বলছি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রভাব। এবং বিকল্প ব্যবহার, আমরা আজকাল ভূমি যেহেতু আমাদের সীমাবদ্ধ, এর জন্য ভূমির বিকল্প ব্যবহার করার জন্য একই ভূমিতে বারবার বা একই ভূমিতে ডিফারেন্ট কাজে আমরা ব্যবহার করি, মাছ চাষ থেকে শুরু করে সবজি, যে কোনো কিছু একই ভূমির ওপরে আমরা দুই ধরনের ফসল একই সাথে চাষ করছি। এটা এখন আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন এবং এটার যে ব্যাখ্যা সেটা দেখব, পাশাপাশি এগুলো টার্ম আকারেও দেখব। সো প্রথম প্রশ্নটা কি আছে, ভূমি প্রকৃতির দান এবং আদিম ও অক্ষয় ব্যাখ্যা করো। অর্থাৎ খ নম্বরের প্রশ্নে আমাদের ঠিক এভাবেই প্রশ্ন চলে আসবে যে ভূমি আদিম ও অক্ষয় ব্যাখ্যা করো। সো এখানে আমাদের দেখেন, যেহেতু ভূমির কথা বলছে, খ নম্বরে অ্যান্সার করার সময় অবশ্যই আমরা আগে এর মধ্যে কোনো টার্ম আছে কিনা সেটা দেখব। সো এই ভূমি একটা টার্ম আছে, প্রথম পার্টে আমরা ভূমিকে ডিফাইন করব। খ নম্বরের প্রশ্ন অ্যান্সার করার সময় প্রথম পার্টে আমরা ভূমিকে ডিফাইন করব, এরপরে এটা যে আদিম এবং অক্ষয় সেটা এই নিচের পার্টে এসে আমরা ব্যাখ্যা করব। যেহেতু এটা সৃষ্টির শুরু থেকেই বিরাজমান এবং এটা কখনো মানুষের দ্বারা তৈরি করা সম্ভব না বা মানুষের দ্বারা ধ্বংস করা সম্ভব না। পৃথিবী যখন শেষ হবে, অর্থাৎ কিয়ামতের দিন, তখন ভূমি বিনষ্ট হবে। এর আগ পর্যন্ত এটাকে আমরা বলছি অক্ষয়। ঠিক আছে, এরপরে আরেকটা প্রশ্ন কি আসতে পারে, সেটা ভূমি অবিনশ্বর। সো সেমভাবে আমরা আগে যেহেতু ভূমি কথাটার মধ্যে আছে, ভূমিকে ডিফাইন করব, এরপরে আমরা বলার চেষ্টা করব যে ভূমি কেন অবিনশ্বর। ভূমি ক্ষয়, যেমন এখানে বলছে ভূমি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন। ঠিক আছে, সো সৃষ্টিকর্তার ইচ্ছায় এগুলো একদিন ধ্বংস হলেও আপাত দৃষ্টিতে আমরা বলতে পারি কি ভূমি অবিনশ্বর। ঠিক এভাবেই আমাদের খ নম্বরের প্রশ্ন আসবে। যদি ভূমি নিয়ে প্রশ্ন আসে তাহলে এই ভূমির টার্মটাকে আমরা আগে ডিফাইন করব। এরপরে বলছে ভূমি উৎপাদনের চিরস্থায়ী উপাদান। সেম, আগে ভূমির টার্ম ডিফাইন করছি এবং উৎপাদনের চিরস্থায়ী উপাদান। অর্থাৎ ভূমি বলতে যে শুধু আমরা মাটিকে বুঝছি এমন না, প্রকৃতি থেকে যা পাবো। সো প্রকৃতি থেকে আমরা যেটা পাই সেটাই তো মূলত আমাদের কাঁচামাল। সো এই কাঁচামাল না হলে আমরা কিন্তু যে কোনো উৎপাদন প্রসেস সামনে নিয়ে যেতে পারবো না। এই জন্য কাঁচামাল যেমন আমাদের ধরেন আমরা মাটিতে উৎপাদন করবো, সেই মাটিটা, খনিজ সম্পদ, এই সকল কিছুই কিন্তু কিসে যাবে, আমাদের এই ভূমির মধ্যে যাবে। অর্থাৎ কাঁচামালের জন্য যে জিনিসগুলো দরকার হয় সেটা ভূমির মধ্যে যাবে, কিন্তু কাঁচামাল কথাটা যদি লেখা থাকে এটাকে আমরা মূলধনের মধ্যে দিব। যদি লেখা থাকে যে কাঁচামাল, কারণ কাঁচামাল ক্রয় করতে গেলে আমাদের মূলধনের প্রয়োজন। সো যদি কাঁচামাল লেখা থাকে সেটাকে আমরা অবশ্যই মূলধনের মধ্যে দিব, কিন্তু নর্মালি আমরা প্রকৃতি থেকে যেটা পাই সেটা যেমন মাটি, খনিজ সম্পদ, এইগুলো আমরা ভূমির মধ্যে দিব। ওকে, এখানে বলা আছে যে মাটির উর্বর শক্তি, তাপ, পানি, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, এইগুলোর কথা লেখা থাকলে আমরা কি করব, ভূমি। আর কাঁচামাল কথা ডিরেক্ট লেখা থাকলে আমরা সেটাকে মূলধনের মধ্যে লিখব। ওকে, ভূমি প্রকৃতির দান। হ্যাঁ, এইভাবে প্রশ্ন আসতে পারে খ নম্বরে যে ভূমি প্রকৃতির দান, তাহলে ভূমিটা সৃষ্টি করেছে মূলত সৃষ্টিকর্তা বা আল্লাহ। সো এটা প্রকৃতি থেকে এসেছে, এই জন্য আমরা বলতে পারি।
এখন ভূমির পার্টটা শেষ, আমরা ভূমি দেখলাম। আশা করি যে ভূমির যে বৈশিষ্ট্য পড়েছি বা খ নম্বরে আসার মতো যে প্রশ্নগুলো সেগুলো দেখেছি। যদি ক নম্বরে কোনো প্রশ্ন আসে সেটা আসবে ভূমি কাকে বলে। এখন আমরা শ্রমে চলে যাব। সো শ্রমের সংজ্ঞাটা আমরা দেখি। আবারও এটা হচ্ছে ক নম্বরের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, যেভাবে এখানে লিখেছি এভাবেই পরীক্ষায় আমরা অ্যান্সার করব। পারিশ্রমিকের বিনিময়ে, অর্থাৎ শুধু শ্রম দিলেই হবে না। আমরা সকালবেলা উঠে এক্সারসাইজ করি বা বাসার বিভিন্ন কাজ করি, ওখানেও কিন্তু আমরা শ্রম দেই, কিন্তু ওইটাকে আমরা এই অর্থনীতির ভাষায় শ্রম বলবো না। যেটার জন্য আমরা মূলত পারিশ্রমিক পাবো সেই ধরনের পরিশ্রমকেই আমরা শ্রম বলবো এই উৎপাদন ব্যবস্থাপনার এই চ্যাপ্টারে। শ্রম কোন রকমের শ্রম হবে, সেটা শারীরিক শ্রমও হতে পারে অথবা মানসিক শ্রমও হতে পারে। অর্থাৎ যেটা আমাদের হচ্ছে কায়িক শ্রম দেই আমরা সেটা হতে পারে, অথবা বুদ্ধিবৃত্তিক যে শ্রমগুলো দেই, ডাক্তার, উকিল, তাদের শ্রমটাও কিন্তু এই শ্রমের মধ্যে যাবে। ওকে, সেমভাবে এখন আমরা শ্রমের কিছু সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো দেখব। এই বৈশিষ্ট্যগুলো মূলত আমাদের দেখা লাগবে এমসিকিউ এর জন্য এবং বহুপদীর জন্য। আমরা একটু দেখি শারীরিক ও মানসিক প্রচেষ্টা। এটা গেল। শ্রম এবং শ্রমিক অবিচ্ছিন্ন, অর্থাৎ যিনি শ্রম দিবে, যেমন আমরা যদি ধরি একজন উকিল, সো উকিলের যে আমরা শ্রমটা নিব, এই শ্রমটা নেওয়ার জন্য আদালত প্রাঙ্গণে অবশ্যই উকিলের উপস্থিত থাকাটা বাধ্যতামূলক। অর্থাৎ উকিল যদি আদালত প্রাঙ্গণে উপস্থিত না থাকে তাহলে সে কিন্তু শ্রম দিতে পারবে না। এটি একটি জীবন্ত ও মানবিক উপাদান। এখন যেহেতু শ্রমটা কে দেয়? শ্রমিক। শ্রমিক কারা? মানুষ। তো মানুষ যেহেতু জীবিত প্রাণী, এই জন্য শ্রমকেও আমরা বলছি জীবন্ত এবং মানবিক উপাদান। এর আর্থিক বিনিময় মূল্য আছে, অর্থাৎ একজন শ্রমিক ধরেন প্রতিদিনের মজুরি, একদিনের মজুরি হচ্ছে 900 টাকা। সো এই যে সে যে শ্রমটা দিল, সে পরিশ্রম যেটা করলো সেটার জন্য যে পারিশ্রমিক পাবে সেটা একটা আর্থিক মূল্য থাকবে। শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান, অর্থাৎ আমি যদি এইখানে দাঁড়িয়ে এখন যদি এই ক্লাসটা না নিতাম, অথবা এই ক্লাসে এসে আমি যদি লেকচারটা না দিতাম, এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় আমি যদি বসে থাকতাম, তাহলে এই যে শ্রমটা আমি এখন দিচ্ছি এটা আর ফিউচারে কখনোই দিতে পারবো না, কারণ এই সময়টা কিন্তু আমি আর ব্যাক পাবো না। এই জন্য বলছি শ্রম ধ্বংসশীল। একবার যদি না দেওয়া হয় পরবর্তীতে গিয়ে এই শ্রমটা আর দেওয়া সম্ভব না। এখন সেমভাবে আমরা শ্রমের কিছু বৈশিষ্ট্য দেখি। মানবিক উপাদান, জীবন্ত উপাদান, ধ্বংসশীল, শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন শ্রম, এই 4টা আমরা দেখেছি। এখন আসি শ্রম গতিশীল। সো শ্রম গতিশীল মানে কি? একজন শ্রমিক চাইলে যে কোনো সময় একটা প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে সুইচ করে চলে যেতে পারে। অর্থাৎ সে চাইলে কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে কোনো একটা ব্যাংকে সুইচ করলো, তার যে শ্রমটা সেটা সে কোম্পানিতে না দিয়ে সে এখন ব্যাংকে একটা শ্রম দিবে। সো এই যে সুইচ করার যে ব্যাপারটা সেটাকে আমরা বলছি গতিশীলতা। কিন্তু এই গতিশীলতার ক্ষেত্রে আবার কিছু বাধা আছে, যেমন ভৌগোলিক কিছু বাধা আছে, ভৌগোলিক কিছু বাধা আছে, অথবা ভাষাগত কিছু বাধা আছে। যেমন আমরা যদি কখনো দেশের বাইরে শ্রম দিতে যাই, অর্থাৎ দেখবেন যে বাংলাদেশের অনেক মানুষ প্রবাসে শ্রমিক হিসেবে কাজ করতে যায়। সো তারা যখন ওই দেশে যায়, ওই দেশের ভাষার সাথে তারা খুব বেশি পরিচিত না, যার ফলে কি হয়, বাংলাদেশে যতটা সে একজন মালিকের সাথে কথা বলতে পারতো বা একজন কাজ যে কাজ দিবে তার কাছ থেকে কাজ খুঁজে নিতে পারতো, বাইরের দেশে গিয়ে সে কিন্তু কমিউনিকেট করতে পারবে না, যার ফলে সে একটা বাধার সম্মুখীন হবে, অথবা সে ওই বাইরের দেশে গিয়ে খুব একটা কাজ পাবে না কাজ থাকা সত্ত্বেও। এটা বলার সময় আরও একটা বিষয় একটু বলে নেই, এই পাশে আছে সেটা। ওকে, এখানে এই যে দর কষাকষির ক্ষমতা কম, অর্থাৎ একজন শ্রমিক সে কিন্তু তার মালিকের সাথে তার পারিশ্রমিকের ব্যাপারে খুব বেশি দর কষাকষি করতে পারে না। বাংলাদেশে তো এটা খুবই কম, কারণ বাংলাদেশে শ্রমিকের সংখ্যা অনেক বেশি, যার ফলে একজন মালিক কি করে, একজন শ্রমিকের সাথে কথা বলে, সে যদি বেশি দাম বলে তাহলে সে আরেকজনের সাথে কথা বলে, কারণ পর্যাপ্ত শ্রমিক আছে। এর ফলে শ্রমিকরা খুব বেশি দর কষাকষি করতে পারে না, মালিকরা যে রেট বলে সেই রেটেই তারা শ্রম দেয়। মালিকানা হস্তান্তরযোগ্য নয়,
অর্থাৎ আজকে আমি যে ক্লাসটা নিচ্ছি, আমার ক্লাসের যে প্যাটার্নটা, এটাকে আমি অন্য কারোর কাছে হস্তান্তর করতে পারবো না। শ্রমকে সংরক্ষণ করা যায় না। হ্যাঁ, আমি শ্রমকে ধরে রাখতে পারবো না। ব্যক্তিগত উপস্থিতি, যে শ্রম দিবে তাকে উপস্থিত থাকতে হবে। শ্রমের যোগান পরিবর্তনশীল, শ্রমের যোগান বাড়ানো সময় সাপেক্ষ। অর্থাৎ আমি চাইলে শ্রম যে দিচ্ছি, আমার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমি শ্রমটাকে আরও বেশিভাবে ইফেক্টিভ করতে পারবো। অর্থাৎ এখানে আমি যদি একজন শ্রমিককে প্রশিক্ষণ দেই, যদি আমি প্রশিক্ষণ দেই, তাহলে আগে 1 ঘন্টায় সে যে পরিমাণ পণ্য উৎপাদন করতে পারত, এখন তার সেই পরিমাণ পণ্য উৎপাদন করতে আধা ঘন্টা সময় লাগে। অর্থাৎ সে আগের চেয়ে বেশি দক্ষ হয়ে উঠেছে, যার ফলে আমরা কি করতে পারবো, ওই বাকি যে আধা ঘন্টা সেই সময় আরও কিছু পণ্য উৎপাদন করতে পারবো, এবং এভাবেই শ্রম কি হবে, শ্রমের যোগানটা বাড়ানো সম্ভব হবে। এবং সবচেয়ে এই যে বলছি শ্রমের যোগান বাড়ানো সময় সাপেক্ষ, এই যে আমরা শ্রমের যোগানটা বাড়াচ্ছি, তাকে প্রশিক্ষণ দিয়ে তাকে এই 1 ঘন্টার কাজ আধা ঘন্টায় করানোটা একটু সময় সাপেক্ষ, কারণ একটা প্রশিক্ষণ পিরিয়ড 6 মাস 1 বছর এমন হয়। তারপরে সে ওইটা শিখে ওইটাকে ইমপ্লিমেন্ট করতে করতে মোটামুটি 1-2 বছরের সময় লাগে। এই জন্য আমরা এটাকে বলছি সময় সাপেক্ষ। ওকে, সো এইগুলো ছিল আমাদের শ্রমের বৈশিষ্ট্য। এখন সেম ভূমির মতো শ্রমের ক্ষেত্রেও আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন, সেই প্রশ্নটা টপিক আকারে দেখব, এবং এই যে টপিকগুলো এখন দেখব এগুলো মূলত আমাদের খ নম্বরের যে প্রশ্ন আছে, এই খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট। এইখানে যে প্রশ্ন দেখাবো এইগুলোই খ নম্বরে দেখবেন যে এইচএসসি এক্সামে চলে এসেছে বিভিন্ন বোর্ডে। সো প্রথম প্রশ্ন কি, যে কোনো প্রতিষ্ঠানের জন্য শ্রম ঘূর্ণায়মানতা ক্ষতিকর। সো যেহেতু একটা টার্ম আছে, আমি বলেছি খ নম্বর অ্যান্সার করার সময় সবসময় এই টার্মটাকে আগে ডিফাইন করে নিব। সো শ্রম ঘূর্ণায়মানতা কি, শ্রমিকদের ইচ্ছা অনুযায়ী এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে গিয়ে চাকরি নেওয়া বা কাজ করাকে। অর্থাৎ একজন শ্রমিক একটা প্রতিষ্ঠান থেকে চলে গিয়ে আরেকটা প্রতিষ্ঠানে গিয়ে সে কাজ নিল। ওকে, এখন এটা কেন ক্ষতিকর দেখেন, এখানে বলা হচ্ছে যে একজন শ্রমিক যখন একটা প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে চলে যাবে, ওই আগের প্রতিষ্ঠানকে নতুন করে কি করতে হবে, নতুন করে আবার কর্মী নিয়োগ দিতে হবে। এখন এই নতুন কর্মী নিয়োগ দিতে গেলে তাকে অবশ্যই কি করতে হবে, কর্মী নির্বাচন করতে হবে। এই নির্বাচন করার ক্ষেত্রে তার অনেক খরচ জড়িত, যেটা প্রতিষ্ঠানের আর্থিক যে ব্যয় সেটাকে আরও বাড়িয়ে দিবে। এরপরে একজন শ্রমিক, আগে যে শ্রমিকটা ছিল সে হয়তো দক্ষ ছিল, তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, এখন সে যদি চলে যায়, নতুন শ্রমিককে আবার নতুন করে প্রশিক্ষণ দিতে হবে, আবারও খরচ বৃদ্ধি পাবে প্রতিষ্ঠানের জন্য। ঠিক আছে, এইভাবে একটা প্রতিষ্ঠান আবার দেখা গেল হঠাৎ করে যদি একজন শ্রমিক চলে যায়, তাহলে ওই সময়টুকু অর্থাৎ ওই দিনটা বা ওই সপ্তাহটা ওই কাজটা কিন্তু বন্ধ থাকবে, যার ফলে প্রতিষ্ঠান কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। এই জন্য এটা সবচেয়ে বেশি ক্ষতিকর একটা প্রতিষ্ঠানের জন্য। এই জন্য একটা প্রতিষ্ঠান কি করে, সব সময় তার যে দক্ষ শ্রমিক আছে তাকে তার বেতনটা একটু বাড়িয়ে দিয়েও হলেও প্রতিষ্ঠানে ধরে রাখতে চায়। ওকে, এবার আসি আমরা শ্রমের প্রকারভেদ। সো শ্রমের প্রকারভেদকে আমরা 2টা পার্টে ভাগ করব। একটা হচ্ছে উৎপাদনশীলতার ভিত্তিতে ভাগ করব, আরেকটা হচ্ছে কোন ধরনের শ্রম দিচ্ছি তার ভিত্তিতে। সো ওভারঅল আমরা এই 4 ধরনের শ্রমকে দেখে থাকি। সো 4 ধরনের শ্রমের মধ্যে সবার প্রথমে কি আছে, উৎপাদনশীল শ্রম। অর্থাৎ আমি যে শ্রমটা দেওয়ার মাধ্যমে নতুন কোনো কিছু উৎপাদন করতে পারবো সেটাকে আমরা বলছি উৎপাদনশীল শ্রম। যেমন কারখানায় নিযুক্ত থেকে কোনো কিছু উৎপাদন করা, অর্থাৎ ফ্যাক্টরিতে কোনো একটা আমরা বিস্কুট উৎপাদন করলাম, ঠিক আছে, এটাকে উৎপাদনশীল শ্রম বলে। আর যে শ্রম বস্তুগত কোনো দ্রব্য উৎপাদন করে না, অর্থাৎ উকিল, ডাক্তার, যারা মূলত শ্রম দেওয়ার ফলে কোনো পণ্য, আমরা দেখা চোখে কোনো পণ্য, এরকম পণ্য তারা তৈরি করতে পারে না। সো এই ধরনের শ্রমকে আমরা বলছি অনুৎপাদনশীল শ্রম। এবার পরের যে ক্লাসিফিকেশন 2টা, এটা মূলত আমাদের, এটা আমরা কি দৈহিকভাবে শ্রম দিচ্ছি নাকি মানসিকভাবে শ্রম দিচ্ছি এর ভিত্তিতে। সো শারীরিক শ্রম কি, যেটা হচ্ছে আমাদের দৈহিক বা কায়িক শ্রম, যেমন জেলে যদি মাছ ধরে সেটা। আর আরেকটা শ্রম কি আছে, মানসিক শ্রম, অর্থাৎ
মানুষের মেধা অথবা বুদ্ধি, এই দুইটার ইউজ করে আমরা যদি কোনো শ্রম দিয়ে থাকি সেটাকে আমরা বলছি মানসিক শ্রম। ওকে, সো ডাক্তার রোগীদের যে পরামর্শ দেয় এটা হচ্ছে মানসিক শ্রম। ওকে, আমরা বুঝতে পেরেছি। এখন শ্রমের প্রকারভেদ তো গেল, এখন আসি শ্রম বিভাগ। শ্রম বিভাগ, শ্রম বিভাগটা কি? কোনো দ্রব্যের উৎপাদন প্রক্রিয়ায় বিভিন্ন স্তরে শ্রমিকদের মধ্যে তাদের দক্ষতা, যোগ্যতা এবং সামর্থ্য অনুযায়ী কাজ বন্টন করে দেওয়াকে শ্রম বিভাগ বলে। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে 100 জন শ্রমিক কাজ করে, এর মধ্যে কিছু শ্রমিক দক্ষ, কিছু শ্রমিক অতটা দক্ষ না। সো যারা দক্ষ তাদেরকে সেই অনুযায়ী তাদের দক্ষতা অনুযায়ী কাজ অ্যাসাইন করা, আর যারা খুব একটা দক্ষ না তাদেরকে একটু কম দক্ষতা সম্পন্ন কাজ দেওয়া, যার ফলে কি হবে, আপনার কাজগুলো সুন্দরভাবে আপনি সম্পন্ন করতে পারবেন। তো এখন এই যে তাদেরকে ভাগ করা হচ্ছে, এটা কিসের ভিত্তিতে? তাদের কতটুকু দক্ষতা, কতটুকু যোগ্যতা অথবা সামর্থ্য আছে। সো এই শ্রম বিভাগ যে টার্মটা, এটাকে আবার আমরা ভাগ করতেছি টোটাল 3 ভাবে মোটা দাগে। প্রথমটা বলছি সরল বা পেশাগত শ্রম। সমাজে বসবাসরত কোনো ব্যক্তি যখন একাই বিভিন্ন স্বতন্ত্র পেশায় নিয়োজিত থাকে, অর্থাৎ তার যে পেশাটা রয়েছে সেই পেশার কাজ সে একাই করে। জেলের যদি মাছ ধরে সে কি একাই মাছ ধরে, ডাক্তার প্রেসক্রিপশন লিখলে সে কি একাই প্রেসক্রিপশন লিখে। অর্থাৎ মূলত আমরা সমাজে যে পেশাগুলো আছে, একজন ম্যানেজার বা একজন হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজার বা হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এদের মূলত কাজটা কি, এরা একজন পেশাজীবী। সো সমাজে যারা পেশাজীবী আছে অথবা যার কাজটা সে একাই করে, সেই ধরনের আমরা শ্রমকে কি বলছি, সেই ধরনের শ্রম বিভাগকে আমরা কি বলছি, সরল বা পেশাগত শ্রম বিভাগ। যেমন এই যে বলছে কৃষকের কৃষিকাজ, দর্জি বা তাঁতির কাপড় বুনন, অর্থাৎ এই কাপড় বোনার কাজটা দর্জি বা তাঁতি একাই করছে, ঠিক আছে। এরপর পরে আসে জটিল শ্রম বিভাগ, যেখানে মূলত কোনো একটা শ্রম একা করে না, অর্থাৎ কোনো পণ্য তৈরি বা উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন কাজ ভিন্ন ভিন্ন লোকের উপর অর্পণ করা। অর্থাৎ দেখবেন ফ্যাক্টরিতে কোনো একটা কাজ একটা নির্দিষ্ট ব্যক্তির ওপরে অ্যাসাইন করা থাকে না, পার্ট পার্ট করা থাকে। একটা বিস্কুট উৎপাদন বা একটা আপনার পাউরুটি উৎপাদনের ক্ষেত্রে দেখবেন ময়দা হচ্ছে মিক্সিং করার ওখানে কিছু মানুষ অ্যাসাইন করা থাকে, এরপরে পাউরুটি হয়ে গেলে প্যাকেজিংয়ের ওখানে কিছু মানুষ অ্যাসাইন করা থাকে। সো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে মানুষদেরকে অ্যাসাইন করা হচ্ছে, এইটা মূলত জটিল শ্রমের উদাহরণ। অর্থাৎ যেখানে ভিন্ন ভিন্ন কাজকে ভিন্ন ভিন্ন মানুষের কাছে অ্যাসাইন করে টোটাল যে পাউরুটির যে প্রসেসটা সেটাকে সম্পন্ন করা হয়। এখন এই জটিল শ্রমকে আবার 2 ভাগে ভাগ করা হচ্ছে। সেটা কি কি? সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ আর অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ কি? একটি পণ্য উৎপাদনের সাথে জড়িত সব কাজকে কয়েকটি স্বতন্ত্র স্তরে ভাগ করে শ্রম বিভাগ করা হইলে সেটাকে বলছি আমরা সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। অর্থাৎ কোনো একটা প্রক্রিয়া, যেমন কৃষকের তুলা উৎপাদন, তারপরে এই তুলা থেকে সুতা উৎপাদন, এই যে একটা প্রসেস, তুলা থেকে যে সুতা, এইটা আবার এই সুতাটা পরবর্তীতে কাপড় তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ এর আগের স্টেপের যে কাজটা সেটা একটা স্বয়ংসম্পূর্ণ প্রোডাক্ট তৈরি করতে সক্ষম হয়েছে, যেটা পরবর্তী স্টেপে কাঁচামাল হিসেবে ব্যবহার হবে। এটাকে আমরা বলি সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। আর অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ কি? যেমন কোনো একটা গার্মেন্টসে কাপড় উৎপাদন হবে, পোশাক তৈরি করা হবে। সো প্রথমে কি আসে? কাপড় আসে। কাপড় কাটার কাজে কিছু শ্রমিক নিয়োজিত থাকে, এরপরে কিছু শ্রমিক নিয়োজিত থাকে কাপড় সেলাইয়ে, তারপরে কিছু শ্রমিক থাকে কাপড়টাকে আয়রন করে, বোতাম লাগায়। সো দেখেন এই যে ডিফারেন্ট ডিফারেন্ট পর্যায়, এই কাপড় কাটার পরে যে জিনিসটা, এটা কি কোনো একটা আমি কোনো একটা হচ্ছে মিনিং ক্রিয়েট করে, বা ওই যে তুলা থেকে সুতা তৈরি করা, সুতাটা একটা
ফাইনাল প্রোডাক্ট হিসেবে কিন্তু আমরা ইউজ করি, কিন্তু কাপড়টা কাটার পরে কাটা কাপড়কে আমরা ফাইনাল প্রোডাক্ট হিসেবে ইউজ করি না, করি না। সো যার ফলে ওইটা কোনো একটা সম্পূর্ণ প্রোডাক্ট তৈরি করছে না, রেদার পরবর্তী স্টেপ কমপ্লিট হবে, তারপরের স্টেপ কমপ্লিট হবে, এভাবে সকল স্টেপ কমপ্লিট হওয়ার পরে যে আলটিমেট পোশাক শার্ট অথবা প্যান্টটা হবে সেটাকে একটা সম্পূর্ণ প্রোডাক্ট বলা হবে। এই জন্য এই যে পর্যায়গুলো আছে প্রত্যেকটা পর্যায় কিন্তু অসম্পূর্ণ থেকে যায়, যার ফলে এটাকে আমরা বলছি অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। এবং সর্বশেষ আমাদের যে শ্রম বিভাগটা আছে সেটা হচ্ছে আঞ্চলিক বা ভৌগোলিক শ্রম বিভাগ। এখানে মূলত কি করি আমরা, অঞ্চল বা ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে শ্রমকে ভাগ করি। যেমন সিলেটের মানুষ চা উৎপাদনে বেশি দক্ষ, তারপরে হচ্ছে মুন্সিগঞ্জের মানুষ হচ্ছে আলু উৎপাদনে বেশি দক্ষ। এভাবে আমরা দক্ষতার ভিত্তিটা কিসের ওপরে নির্ভর করে করি, ওই নির্দিষ্ট এলাকা বা ভৌগোলিক সীমানার ভিত্তিতে। বুঝতে পেরেছি? ওকে, এখন শ্রমের গতিশীলতা। ঠিক আছে, এখন আমরা যদি শ্রম বিভাগ পড়েছি, তারপরে শ্রম কাকে বলে সেটা পড়েছি, শ্রমের গতিশীলতাও আমরা পড়েছি। শ্রমের গতিশীলতা মূলত কি, এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়া বা শ্রমিকের এক কাজ থেকে অন্য কাজে চলে যাওয়া, এটা ডেফিনিশন আমরা অলরেডি দেখেছি। এখন এইটার কিছু প্রকারভেদ আছে। সো প্রথম প্রকারভেদের নাম হচ্ছে ভৌগোলিক শ্রম বিভাগ। সো ভৌগোলিক কথাটার সাথে এটা জড়িত মূলত কি, সীমারেখা, সীমারেখা, ভৌগোলিক সীমারেখা। যে একজন শ্রমিক যদি তার কর্মস্থল পরিবর্তন করে অন্য অঞ্চলে চাকরি নেয় তাকে ভৌগোলিক গতিশীলতা বলে। সো এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে গিয়ে আমি চাকরি নিব, অর্থাৎ এক অঞ্চলের কোম্পানি থেকে সুইচ করে অন্য অঞ্চলে চলে যাব। সো এইখানে এই ভৌগোলিক গতিশীলতা আবার দুই প্রকার। সেটা কি কি, একটা হচ্ছে অভ্যন্তরীণ শ্রম গতিশীলতা, একটা হচ্ছে আন্তর্জাতিক শ্রম গতিশীলতা। যদি কোনো শ্রমিক ধরেন সে গ্রামের থাকে, তার গ্রামটা হচ্ছে খুলনাতে বা হচ্ছে সাতক্ষীরাতে, সে সেখান থেকে যদি ঢাকায় চলে আসে, এসে যদি আরেকটা কাজ খুঁজে নেয়, তাহলে সে কি বাংলাদেশের বাইরে গেল না। তাহলে কি হবে, কোনো একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যদি সে তার কাজটাকে সুইচ করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, সেটাকে আমরা বলছি কি, অভ্যন্তরীণ শ্রম গতিশীলতা। আর সে যদি একটা দেশের গণ্ডি পেরিয়ে বাইরের কোনো দেশে গিয়ে শ্রম দেয়, যে আমাদের যারা প্রবাসী আছে বা রেমিটেন্স যোদ্ধারা আছে, তারা মূলত আমাদের দেশ থেকে বেরিয়ে দেশের ভৌগোলিক সীমার বাইরে গিয়ে শ্রম দিচ্ছে, তো তাদের যে গতিশীলতা সেটাকে আমরা বলছি আন্তর্জাতিক শ্রম গতিশীলতা। তো এই দুইটা হচ্ছে ভৌগোলিক শ্রম গতিশীলতার প্রকারভেদ। এখন যদি আমরা শিল্পগত শ্রম গতিশীলতা 2 নম্বর প্রকারভেদ যেটা, সেটাতে যাই। অর্থাৎ ধরেন কোনো একটা কর্মী একটা শিল্পে কাজ করতেছে, করতে করতে তার সেই শিল্পে কাজ করাটা ভালো লাগছে না বা সে সেই শিল্পের কাজ খুব ভালো মতো করতে পারছে না, তাহলে সে যদি অন্য ধরনের কোনো শিল্পে সুইচ করে, অর্থাৎ সে ধরেন এখানে বলছে গার্মেন্টস শিল্প ছেড়ে যদি সে কাগজ শিল্পে সুইচ করে, যে গার্মেন্টসে পোশাক তৈরি করতে, এখন সে গার্মেন্টস থেকে গিয়ে একটা কাগজ শিল্পে গিয়ে কাগজ তৈরির কাজ নিল, তার মানে কি, সে বর্ণাঢ্য বলা যায় সে তার শিল্পটাকে চেঞ্জ করলো। ঠিক আছে, এটাকে আমরা বলছি শিল্পগত শ্রম গতিশীলতা, এর কোনো ক্লাসিফিকেশন নাই। এরপরে পেশাগত শ্রম গতিশীলতা, অর্থাৎ পেশাটাকে চেঞ্জ করা। আমরা পেশা বলতে কি, একটা নির্দিষ্ট স্বতন্ত্রধর্মী কাজকে বুঝিয়েছি, তাই তো? সো এই পেশাগত গতিশীলতা কি বলছে, একজন শ্রমিক এক পেশা ছেড়ে অন্য পেশায় যোগদান করলে তাকে আমরা বলছি পেশাগত শ্রম গতিশীলতা। এইটা আবার 2 প্রকার, একটা কি আনুভূমিক শ্রম গতিশীলতা, আর একটা হচ্ছে উলম্ব শ্রম গতিশীলতা। সো আনুভূমিক শ্রম গতিশীলতা কি, একই পেশা ও পদবিতে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যোগদান করলে তাকে আনুভূমিক শ্রম গতিশীলতা বলে। অর্থাৎ ধরেন আমি কোনো একটা প্রতিষ্ঠান, যেমন হচ্ছে আমি যদি ধরি বসুন্ধরাতে আমি ম্যানেজিং ডিরেক্টর বা এমডি হিসেবে কাজ করতেছিলাম, আমি সেখান থেকে যদি সুইচ করে ম্যারিকো বা হচ্ছে আমি অন্য কোনো একটা প্রতিষ্ঠানে যদি যাই বা বাংলাদেশ ব্যাংকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদান করি, তাহলে প্রতিষ্ঠান আমি সুইচ করলাম, কিন্তু আমার পেশা কি ছিল, ম্যানেজিং ডিরেক্টর, এবং পদবি কি ছিল, এই যে ম্যানেজিং ডিরেক্টর পদবি ছিল, এবং পেশা কি ছিল, সেখানে আমি বুদ্ধিভিত্তিক শ্রম দিচ্ছিলাম। সো আমার যে
আলটিমেট স্ট্যাটাস ম্যানেজিং ডিরেক্টর সেই পদটা কিন্তু চেঞ্জ হলো না। আমি যদি বসুন্ধরা থেকে যদি আমি ম্যারিকোতে যাই, ঠিক আছে, আমার পদবি চেঞ্জ হলো না বা আমার হচ্ছে পেশাও চেঞ্জ হলো না, ঠিক আছে, আমি ওখানে দুই জায়গায় চাকরি করতেছি। যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, কেয়া কোম্পানির একজন মার্কেটিং অফিসার ইউনিলিভার কোম্পানিতে একই পদে, অর্থাৎ ইউনিলিভারে যদি মার্কেটিং অফিসার পদে নিয়োগ পায় এবং সেখানে যদি কাজ করে, তাহলে এটাকে আমরা বলবো আনুভূমিক শ্রম গতিশীলতা। এরপরে উলম্ব শ্রম গতিশীলতা, এটা কি? একই প্রতিষ্ঠান বা অন্য প্রতিষ্ঠানে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যাওয়া, অর্থাৎ আমি আগে এমপ্লয়ি লেভেলে কাজ করতাম, সেখান থেকে আমার প্রমোশন হয়েছে, আমি এখন এমডি বা হচ্ছে ম্যানেজার লেভেলে কাজ করতেছি, যার ফলে কি হবে, আমার উলম্ব শ্রম গতিশীলতা হবে। সেম এক্সাম্পল, যদি মার্কেটিং অফিসার যদি অ্যারিথমেটিক কোম্পানিতে গিয়ে সহকারী ব্যবস্থাপক, অর্থাৎ মার্কেটিং অফিসার থেকে সে প্রমোশন পেয়ে, অর্থাৎ তার চেয়ে একটু উঁচু লেভেলে সহকারী ব্যবস্থাপক হিসেবে যদি যোগদান করে, সেটাকে আমরা বলছি উলম্ব শ্রম গতিশীলতা। এর পরেরটা কি, 4 নম্বর গতিশীলতাটা কি? স্তরগত গতিশীলতা। এক স্তর থেকে অন্য স্তরে উন্নীত হইলে, যেমন কলেজের একজন সহকারী অধ্যাপক যদি সহযোগী অধ্যাপক হয়, অর্থাৎ সে যে পেশায় ছিল একজন শিক্ষক, তিনি প্রথমে কি ছিল, সহকারী অধ্যাপক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেখান থেকে সে পড়াশোনা করছে, তার ডিগ্রি আরও বাড়ার ফলে তাকে একটা প্রমোশন দিল, তার এই যে আগের স্তরটা ছিল সহকারী অধ্যাপক, সেখান থেকে তিনি সহযোগী অধ্যাপকে উন্নীত হল। ওকে, সো এটাকে আমরা বলছি স্তরগত শ্রম গতিশীলতা। এই শ্রম গতিশীলতা মূলত আমাদের গ নম্বরের প্রশ্নে আসতে পারে, অথবা আমাদের যে বহুপদী কোয়েশ্চেনগুলো আছে, এমসিকিউ আসবে বহুপদী, সেখানে এই থেকে প্রশ্ন আসতে পারে যে এটা কোন ধরনের গতিশীলতা। ওকে, এখন শ্রমের আমরা কিছু ডেফিনেশন দেখেছি, কিছু খ নম্বরের অনুধাবনমূলক প্রশ্ন দেখেছি, আরও কিছু একটু দেখি। সো শ্রম গতিশীল, এটাকে ব্যাখ্যা করতে বলছে। সো প্রথমেই শ্রম গতিশীল, এটার আমরা ডেফিনিশন দিব, মানুষের শারীরিক, মানসিক এবং বুদ্ধিবৃত্তিক কর্মপ্রচেষ্টা যা পণ্য উৎপাদন কাজে ব্যবহার করে অর্থ আয় বা আয় উপার্জন করা যায়, তাই হলো শ্রম। সো শ্রম গতিশীল, এই শ্রম একটা টার্মটাকে আগে আমরা কি করলাম, ডিফাইন করলাম। সো এই যে ডেফিনেশনটা দিলাম, দেওয়ার পরে এবার আমরা ব্যাখ্যা করব যে শ্রমিক এক স্থান থেকে অন্য স্থানে চলে গেলে শ্রমও চলে যায়, অর্থাৎ এক কোম্পানি থেকে কেয়া কসমেটিক থেকে যদি অ্যারিথমেটিকে চলে যায়, তাহলে কি হবে, অ্যারোমেটিকে চলে যায়, তাহলে আমাদের শ্রমিক যাওয়ার সাথে সাথে শ্রমিকের যে শ্রমটা সেটাও সে সাথে করে নিয়ে যায়, কারণ শ্রমটা রেখে যাওয়া যায় না, কারণ শ্রমিক এবং শ্রম অবিচ্ছিন্ন। ওকে, সো এইটা শ্রম সবচেয়ে বেশি ধ্বংসশীল উপাদান, এটা আমরা পড়েছি, ওই যে আমাদের বৈশিষ্ট্য যখন আমরা দেখেছি সেখানে দেখেছি, কারণ শ্রমকে একবার এই টাইমে যদি কোনো কাজ না করি, এই টাইমটা আমি ফিউচারে কখনো ব্যাক পাবো না, কারণ এই মানুষের জীবনের একটা নির্দিষ্ট হায়াত আছে, সেই হায়াত পর্যন্ত মানুষ বাঁচে। এখন আপনার জীবনের 10 বছর পার হয়ে গেল, এই 10 বছরে আপনি কিছু করলেন না, তার মানে কি এই 10 বছর কিন্তু আর ফিউচারে পাবেন না, হয়তো ফিউচারে 10 বছর পাবেন, সেই সময় আপনি কিছু করছেন, কিন্তু এই আগের 10 বছরকে আপনি আর ফিল আপ করতে পারবেন না। ওকে, শ্রম একটি জীবন্ত উপাদান, সেই সবার আগে এই শ্রমকে ডিফাইন করব, যেহেতু একটা টার্ম আছে, এবং জীবন্ত উপাদান কেন বলা হচ্ছে, কারণ এখানে মূলত মানুষ জড়িত। দেখেন, উৎপাদনের অন্যান্য উপকরণ অব্যবহৃত অবস্থায় থাকে, শ্রম উৎপাদনের উপকরণগুলোকে জীবন্ত ও সক্রিয় করে তোলে, অর্থাৎ দেখেন ভূমি, মূলধন, এইগুলো কিন্তু পড়ে থাকে, এগুলোকে একজন মানুষ বা একজন শ্রমিক যদি না আসে, ওগুলোকে কিন্তু কাজে লাগাইতে পারে না। এই জন্য একজন মানুষ যখন আসবে, তখন ভূমি, মূলধন, এই অন্যান্য উপকরণগুলোকে কাজে লাগাবে, তাদেরকে জীবন্ত করে তুলবে। ওকে, এই জন্য এটাকে জীবন্ত উপাদান বলা হচ্ছে। শ্রম বিভাজন কেন প্রয়োজন, ওই যে বললাম কেন প্রয়োজন। সো শ্রম বিভাজনটাকে আগে ডিফাইন করব, এই যে ডিফাইন করেছি, তাদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী তাদেরকে ভাগ করা। সো যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী ভাগ করা কেন দরকার, তাদেরকে যখন ভাগ করে দিব, তারা ওই তাদের দক্ষতা অনুযায়ী যে কাজ পাবে, সেই অনুযায়ী সেই কাজে আরও বেশি কি মনোযোগ দিয়ে করতে পারবে, আরও ভালোভাবে সম্পন্ন করতে পারবে। আর যারা কম দক্ষ, তাদের হচ্ছে একটু কম রিস্কি বা কম যোগ্যতা সম্পন্ন কাজে আমরা সরবরাহ করলাম। ওকে, আচ্ছা, এখন
শ্রমের পার্টটা আমাদের শেষ। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর ক্লাসের মাঝখানে আমরা আরেকটা ব্যাপার বলি, আমাদের এই ক্লাসের যে কমেন্ট সেকশন আছে বা ডিসক্রিপশন সেকশন আছে, সেখানে কিন্তু আপনারা একটা গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে? সেখানে আপনারা চাইলে অ্যাড হয়ে যেতে পারেন আমাদের ওই গ্রুপে। আপনাদের কোনো কনফিউশন যদি থাকে সেটা ডিরেক্টলি আমাদের সাথে কথা বলে আপনারা সলভ করতে পারবেন, অথবা আপনারা আমাদের স্কুল অফ এক্সিলেন্সের যে পেজ ওয়েবসাইট আছে, স্কুল অফ এক্সিলেন্সের যে ওয়েবসাইট আছে bdsoe.com, এইটাতে গিয়ে আপনারা চাইলে কি করতে পারেন, ওইখানে আমাদের একটা কোর্সের এনরোলমেন্ট ফ্রি করা আছে, বিজনেস স্টাডিজ একটা কোর্সের এনরোলমেন্ট ফ্রি করা আছে, ওইটাতে আপনারা এনরোল করবেন, একদম বিনামূল্যে এনরোল করলে আপনারা সেখানে এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। সো যারা যারা আমাদের ক্লাসটা দেখছেন অথবা দেখতেছেন বা ভালো লাগছে, বা ফিউচারে সামনে এইচএসসি পরীক্ষা আছে, তারা আমাদের সাথে যুক্ত হয়ে যান, এবং সামনে ইনশাল্লাহ আমরা অ্যাডমিশনেরও কোর্স নামাবো। সো সেই কোর্সেও আপনাদের সাথে দেখা হবে যদি আপনারা সেখানে যুক্ত হয়ে যান। ওকে, সো আসি আমরা এখন মূলধন। সো এই মূলধনের ক্ষেত্রে আমরা কি করব, আগে এটাকে ডিফাইন করব, ঠিক আছে? সো মানুষের পরিশ্রমের মাধ্যমে উৎপাদিত যে দ্রব্য সরাসরি ভোগ না করে বেশি পরিমাণ উৎপাদনের জন্য ব্যবহার করা হয় বা উৎপাদনের কাজে নিয়োজিত করা হয়। ধরেন আমি একটা ফ্যাক্টরি দিলাম, সেই ফ্যাক্টরিতে আমি পণ্য উৎপাদন করেছি এবং পণ্য বিক্রি করেছি, করে আমার টোটাল 10,000 টাকা মুনাফা হলো। এই 10,000 টাকা মুনাফা থেকে আমি পুরোটা খেয়ে ফেললাম না, 5,000 টাকা আবার পরবর্তীতে মূলধন হিসেবে বিনিয়োগ করলাম। সো এই 5,000 টাকা কি হবে, নতুন করে আবারও আমাকে আয় সৃষ্টির সুযোগ দিবে। এই জন্য আমরা কি বলছি, যেটা সরাসরি ভোগ না করে পরবর্তীতে আমরা আবার কি করলাম, ব্যবহার করলাম। সো ভূমি এবং শ্রমের মতো এখানেও আমাদের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা দেখি। মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান, অর্থাৎ এই যে আমরা বললাম আমাদের কোনো একটা পণ্য আমরা কি দেখছিলাম, যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই আছে মূলধনের উৎপাদিত উপাদান। মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান, অর্থাৎ আমরা একটা বিজনেস করলাম, সেই বিজনেস থেকে আমরা একটা প্রফিট করলাম, প্রফিটের যে টাকাটা আছে সেটা আমরা পুরোটা ভোগ না করে পরবর্তীতে আবারও বিজনেসে আমরা খাটালাম মূলধন হিসেবে। সো এই জন্য এটাকে আমরা বলছি উৎপাদনের উৎপাদিত উপাদান। উৎপাদনে ব্যবহৃত হয় কিন্তু প্রকৃতির অবদান তা মূলধন হিসেবে বিবেচিত হবে না, যেমন জমি, খনি, বন, সমুদ্র মূলধন নয়। অর্থাৎ উৎপাদনে আমরা ব্যবহার করি কিন্তু যেগুলো প্রকৃতি থেকে আসে, বন, সমুদ্র, এইগুলো কিন্তু আবার মূলধন না। উৎপাদিত দ্রব্য যা বর্তমানে ভোগে ব্যবহৃত হয় তা মূলধন নয়। যেমন নিজের পরিবারের জন্য যদি আমি কোনো কিছু ক্রয় করি, সেটাও কিন্তু মূলধন হবে না। ওকে, আচ্ছা, এখন মূলধনের আমরা বৈশিষ্ট্য দেখব। সো প্রথম বৈশিষ্ট্যটা কি, মূলধন উৎপাদনশীল। হ্যাঁ, এটা দিয়ে উৎপাদনে আমরা নতুন কোনো পণ্য উৎপাদন করতে পারি। ওকে, আচ্ছা, অতীত শ্রমের ফল। দেখেন আমরা যে টাকাটা সঞ্চয় হিসেবে মূলধনে বিনিয়োগ করি, মানে সঞ্চয় করার পরে মূলধনে বিনিয়োগ করি, এই টাকাটা আমরা মূলত কিভাবে পেয়েছি, অতীতে আমরা কোনো শ্রম দিয়েছি, সেই শ্রম থেকে পারিশ্রমিক পেয়েছি, বা কোনো একটা বিজনেস করেছি, সেই বিজনেস থেকে বিজনেসে শ্রম দিয়েছি, সেখান থেকে টাকা পেয়েছি, এই জন্য এটাকে বলছি অতীত শ্রমের ফল। সঞ্চয় থেকে সৃষ্টি, এই যেটা মাত্র বললাম যে আমরা অতীতে কি করেছি, আমাদের যে ছোট ছোট টাকাগুলো আমরা পেয়েছি, প্রফিট পেয়েছি, সেই প্রফিটগুলো আমরা সঞ্চয় করেছি, এই সঞ্চয় একসাথে অ্যাকুমুলেট করে আমরা পরবর্তীতে বিনিয়োগের কাজটা করেছি। ওকে, নিষ্ক্রিয় উপাদান। দেখেন এই উপাদানটা আমাদের উৎপাদন প্রক্রিয়ায় নিষ্ক্রিয়, কারণ এইটা আমরা মানুষের যে শ্রমটা আছে সেই শ্রম ছাড়া শুধু মূলধন যদি কোনো প্রতিষ্ঠানে থাকে সেটা কিন্তু ব্যবহার করা সম্ভব না। ভবিষ্যৎ আয়ের উৎস এবং উৎপাদন ব্যয় আছে। মূলধনের উৎপাদন ব্যয়টা কিভাবে হয়, একজনের কাছ থেকে আমি যদি ঋণ গ্রহণ করি, তাকে ওই ঋণের ওপরে সুদ দিতে হবে, বা আমি যদি কারো কাছ থেকে ইকুইটি নেই বা শেয়ারে বিনিয়োগ করি, তাহলে তাকে কিন্তু ওইটার ওপরে আমাদেরকে লভ্যাংশ প্রদান করতে হবে, এই জন্য মূলধনের ব্যয় রয়েছে। ওকে, এখন ভূমি, শ্রম
এই দুইটার মতোই আমরা অনুধাবনমূলক কিছু প্রশ্ন দেখব। এই অনুধাবনমূলক প্রশ্ন অ্যান্সার করার মাধ্যমে মূলত আমরা খ নম্বরের যে পার্টটা আছে সেটাকে আমরা খুব ভালো মতো বুঝতে পারবো। সব অর্থই কি মূলধন? এই প্রশ্নটা আমাদেরকে করতেছে। এখন আপনার নিজের পকেটে যে টাকাটা আছে সেটাও কি মূলধন? না। বা আপনি আপনার ছেলেকে যে ঈদ বোনাস দিলেন, ঈদে কোনো একটা বোনাস দিলেন, সেই ঈদ বোনাস এটাও কি ঈদ বোনাস এটাও কি মূলধন? না। যে অর্থ মানুষ ভোগ করে না, উৎপাদনের কাজে বিনিয়োগ করে, অর্থাৎ আপনি একটা চকলেট কেনার জন্য যে অর্থটা খরচ করলেন সেই অর্থ কিন্তু মূলধন হবে না। অর্থাৎ যেটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন কিসের উদ্দেশ্যে? মুনাফার উদ্দেশ্যে, তাহলে সেই পরিমাণ অর্থকে আমরা কি বলবো? মূলধন। ওকে, আচ্ছা। মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। সো সবার আগে যেহেতু মূলধন কথাটা লেখা আছে, আমরা এই টার্মটাকে আগে কি করব? ডিফাইন করব। সো যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা আয় উপার্জনে সহায়তা করে তাকে আমরা বলছি মূলধন। ওকে, সো এখন এটাকে কেন বলা হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান? উৎপাদনে যে উপকরণগুলো আছে এর মধ্যে মূলধন হচ্ছে অন্যতম। মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলার কারণ হচ্ছে মানুষের যে শ্রম আছে সেখান থেকে এটা উৎপাদিত হয়। অর্থাৎ মানুষ শ্রম দিচ্ছে, সেখান থেকে সে প্রফিট বা পারিশ্রমিক পেয়েছে, সেটা মূলত মূলধন হিসেবে আমরা বিনিয়োগ করি। এটা বর্তমান ভোগের জন্য ব্যবহার হয় না, রাদার ভবিষ্যতে আমরা অধিকতর ভোগ করার জন্য বা অধিকতর আয় সৃষ্টি করার জন্য মূলধনটাকে যে কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করি। মূলধন সঞ্চয়ের ভূমিকা ব্যাখ্যা করো। অর্থাৎ মূলধন গঠনে আমাদের কি দরকার? সঞ্চয় করা দরকার। এখন যে পরিমাণ আমরা আর্ন করতেছি, যদি 10,000 টাকা আর্ন করি ফর এক্সাম্পল, আমরা পুরোটাই যদি ভোগ করে ফেলি তাহলে এই ব্যাংকে জমা রাখা বা হচ্ছে সেই জমা থেকে কেউ ঋণ নিল, ঋণ নিয়ে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করালো, এই প্রসেসটা কিন্তু হবে না। কিন্তু আমার যখন মাসিক ইনকাম 10,000 টাকা, সেখান থেকে আমি 8,000 টাকা ভোগ করলাম এবং 2,000 টাকা আমি সঞ্চয় করলাম এবং ব্যাংকে জমা রাখলাম। ব্যাংক কিন্তু সেই 2,000 টাকা কিন্তু কাউকে ঋণ দিবে এবং সেই ঋণটা নিয়ে কেউ একজন কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবে, যার ফলে অর্থনীতি কিন্তু সামনের দিকে আগাবে। কিন্তু আমি যদি ওই 2,000 টাকা সঞ্চয় না করতাম তাহলে মূলধনও গঠন হতো না বা কোনো ব্যবসাও সম্পন্ন হতো না। ঠিক আছে, এইটা। তো এখন এই যে মূলধনটা গঠনের কথা আমরা বললাম, এই গঠনটা মূলত আমরা কিভাবে করব? এর কিছু পর্যায় রয়েছে। টোটাল আমরা 4টা পর্যায়ে আমরা এই মূলধনকে গঠন করব। সবার আগে প্রথম যে স্টেপটা আছে, আয় করব। অর্থাৎ কেউ কোনো পেশাতে নিয়োজিত আছে, সে সেখান থেকে আয় করলো, বা কেউ কোনো শ্রম দিয়েছে কোথাও, সেখান থেকে আয় করলো, অথবা ব্যবসা থেকে আয় করলো। যে কোনো জায়গা থেকে, যে কোনো সোর্স থেকে আপনি যে আয়টা করলেন, এটা হচ্ছে মূলধন গঠনের প্রাথমিক পর্যায়। এরপরে এই আয়টা যে আমরা করলাম 10,000 টাকা, আমি একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছি, সেখান থেকে আমি 2,000 টাকা সঞ্চয় করব। তো এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ, আর্থিক সঞ্চয় সৃষ্টি। এখন আর্থিক সঞ্চয় সৃষ্টি করতে গেলে আমাদেরকে 3টা বিষয় মাথায় রাখতে হবে। সঞ্চয়ের সামর্থ্য আমার আছে কিনা, অর্থাৎ 10,000 টাকা ইনকাম করলাম, আমার মাসিক ব্যয়ই হচ্ছে 12,000 টাকা, আমি কি তাহলে 10,000 থেকে 2,000 সঞ্চয় করতে পারবো? না, আমার আরও ঘাটতি থেকে যাবে। সঞ্চয়ের ইচ্ছা থাকতে হবে। যিনি সঞ্চয় করতেছে তার হয়তো অনেক বেশি পরিমাণে টাকা রয়ে গিয়েছে হাতে তার দৈনন্দিন ব্যয় নির্বাহের পরেও, কিন্তু তার সঞ্চয়ের কোনো ইচ্ছা নেই, সে খরচ করতেই আছে। আর বিনিয়োগের সুযোগ সুবিধা, দেখা গেল এই ওপরের দুইটা, যে সঞ্চয়ের সামর্থ্যও আছে একজন ব্যক্তি, ইচ্ছাও আছে, কিন্তু সে এমন এক দেশে বাস করে বা এমন এক জায়গায় সে রয়েছে সেখান থেকে বিনিয়োগ করার সুযোগ সুবিধা খুব একটা নাই, তাহলে সে কিন্তু ওই সঞ্চয়টাকে বিনিয়োগে কনভার্ট করতে পারবে না। থার্ড যে স্টেপটা আছে, আর্থিক সঞ্চয় সংগ্রহ এবং ঋণ দান, এই কাজটা মূলত কে করে? এই কাজটা করে হচ্ছে ব্যাংক বা বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান। ঠিক আছে, তারা কি করে? ডিপোজিট কালেক্ট করে এবং পরবর্তীতে সেই ডিপোজিটটা যারা ঋণ নিতে চায় তাদেরকে দেয়। সো এই যারা ঋণ গ্রহণ করে তারা হচ্ছে পরবর্তীতে বিজনেসে সেটাকে খাটায়। এবং সর্বশেষ যে স্টেপটা আছে, বিনিয়োগের মাধ্যমে আর্থিক সঞ্চয়কে মূলধনে স্থানান্তর। ওই যে যারা ঋণ গ্রহণ করে, তারা ঋণ গ্রহণ করে সেই টাকাটাকে হয়তো কোনো একটা মেশিন কিনে বা কোনো একটা বিল্ডিং করে এবং সেইখানে কোনো একটা
বিস্কুট বা কোনো একটা কেক এর ফ্যাক্টরি দেয়। সো এই ফ্যাক্টরিতে সে যে মেশিনটা বিনিয়োগ করলো বা সে যে বিল্ডিংটা কিনলো, এইটা হচ্ছে তার বিনিয়োগ। ওকে, তো এই 4টা স্টেপে মূলত আমরা একটা মূলধন গঠন করি একটা প্রতিষ্ঠানের জন্য। এখন আমাদের মূলধনের পার্টটা শেষ এবং উৎপাদনের সর্বশেষ যে উপকরণটা আছে আমরা যদি একটু লিখি, সর্বশেষ উপকরণ, তাহলে প্রথম উপকরণ ছিল ভূমি এবং সর্বশেষ উপকরণ হচ্ছে সংগঠন। সংগঠনের কাজটা মূলত ভূমি, শ্রম, মূলধন, অর্থাৎ আগের যে 3টা উপকরণ রয়েছে এই 3টা উপকরণকে একটা রূপ দেওয়া বা এই 3টা উপকরণকে একসাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সো এখানে বলছে দেখেন, একত্রিত করে যে উপকরণগুলো রয়েছে এগুলোকে একত্রিত করে এদের মধ্যে আবার সমন্বয় সাধন করা। অর্থাৎ আমার যতটুকু মূলধন আছে সেই অনুযায়ী আমি ভূমি কিনবো। এখন ভূমি মানে কিন্তু শুধু যে জমি এমনটা না, প্রকৃতি প্রদত্ত যে কোনো সম্পদই হচ্ছে ভূমি। ওকে, সো কোনো প্রতিষ্ঠান গঠন এবং সেটা পরিচালনা করা এবং নিয়ন্ত্রণ করা, এই যে আমরা আগের তিনটা উপকরণ বললাম, ভূমি, শ্রম এবং মূলধন, এই 3টাকে আমরা একত্রিত করব, একত্রিত করে এদের মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করব, করে কোনো একটা প্রতিষ্ঠান দাঁড় করাবো। এবং প্রতিষ্ঠান শুধু দাঁড় করালেই হবে না, সেই প্রতিষ্ঠানকে পরিচালনা করতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে। এই সবগুলো কাজই করে সংগঠন, এবং সংগঠনে কিছু সংগঠক থাকে যারা এই কাজগুলো মূলত করে। এখন বাংলাদেশে প্রচলিত কয়েক ধরনের সংগঠন আমরা দেখব, সেটা শুরু হয় মূলত এক মালিকানা দিয়ে এবং শেষ হয় আমাদের এই যে রাষ্ট্রীয় সংগঠন দিয়ে। সো এই সংগঠনগুলো মূলত কিভাবে তৈরি হয়, আমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এই সাবজেক্টে মূলত এই প্রত্যেকটা সংগঠন নিয়েই আলাদা চ্যাপ্টার রয়েছে, কিন্তু এই যে পত্রটা রয়েছে উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপণন, এখানেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো আমরা একটু দেখি ডিটেলসে। এক মালিকানা ব্যবসা কথাতেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন মালিক থাকবে, সেই সকল দায় গ্রহণ করবে। এই জন্য আমরা এটাকে বলবো এই ধরনের প্রতিষ্ঠানের দায় অসীম, অর্থাৎ যদি প্রতিষ্ঠানে কোনো দায় সৃষ্টি হয় সেটা মালিকের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে হলেও তাকে পরিশোধ করতে হবে। এরপরে অংশীদারি সংগঠন। অংশীদারি সংগঠনে তখন আর মালিক একজন থাকবে না, 2 বা ততোধিক মালিক থাকবে এবং তারা নিজেদের মধ্যে একটা চুক্তি করবে। এই চুক্তিটা লিখিত চুক্তিও হতে পারে, আবার মৌখিক চুক্তিও হতে পারে। নর্মালি চুক্তিটা যদি লিখিত হয় এটা মোর সিকিউর, বা আমি পরবর্তীতে কোনো ঝামেলায় পড়লে মুনাফা বন্টন বা কোনো আইনি জটিলতার ক্ষেত্রে এই লিখিত চুক্তিটা আমার প্রমাণ হিসেবে কাজ করবে। এখন এই অংশীদারি সংগঠনকে আমরা বলতে পারি যে কয়জন সদস্য থাকতে পারে। মূলত এটা 2 থেকে 10 জন, আমরা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 2 থেকে 20 জন, 2 থেকে 20 জন এবং 2 থেকে 10 জন কখন হবে, যখন এই অংশীদারি ব্যবসাটা কোনো ব্যাংকিং অংশীদারি ব্যবসা হবে। তাহলে সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সদস্য সংখ্যা 2 থেকে 10 জন, এবং যদি ব্যাংকিং অংশীদারি ব্যবসা হয় এটা হচ্ছে 2 থেকে 10 জন। ওকে, এখন এই যে আমরা অংশীদারি ব্যবসা বললাম, এটা কি কোনো আইন দ্বারা পরিচালিত হয় কিনা? এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে কোনো আইন নেই, কিন্তু অংশীদারি ব্যবসাটা মূলত 1932 সালের অংশীদারি আইন দ্বারা পরিচালিত হয়। ওকে, এখন আমরা এক মালিকানা অংশীদারি 2টা দেখলাম, কিন্তু এখানেও সদস্য সংখ্যা কিন্তু সর্বোচ্চ 20 জন। তার মানে কি 20 জনের মূলধনেও কিন্তু অনেক সময় দেখা যায় আমার প্রতিষ্ঠানটা গঠন করতে পারছি না, আরও বেশি মূলধন দরকার। তখন আমাদেরকে চলে যেতে হবে যৌথ মূলধনী কোম্পানিতে, যেখানে মূলত আমাদের কোনো সীমাবদ্ধতা নাই যে এই 2 জন হতে পারবে বা 3 জন হতে পারবে বা 20 জন হতে পারবে, এমন কোনো সীমাবদ্ধতা নাই। এইখানে আমরা শেয়ার ইস্যু করব। কি ইস্যু করব? শেয়ার ইস্যু করব। শেয়ার ইস্যু করে আমরা আমাদের ইচ্ছা মতো মালিক নিতে পারবো। যতটুকু আমার মূলধন প্রয়োজন, 10 কোটি, 20 কোটি, 30 কোটি, আমরা সেই পরিমাণ শেয়ার ইস্যু করবে এবং সেখান থেকে মূলধনটা গঠন করতে পারবো। এইটা মূলত 1994 সালের যে কোম্পানি আইন আছে সেই কোম্পানি আইন অনুযায়ী পরিচালিত হয়, এবং এই প্রতিষ্ঠানের যে ডেফিনিশনটা এটা ওই কোম্পানি আইনের 2 এর ক ধারাতে উল্লেখ করা আছে। সো এখানে কি বলা হচ্ছে,
কোম্পানি আইন অনুযায়ী গঠিত এবং পরিচালিত হয়, সেইটাকে আমরা হচ্ছে বলছি যৌথ মূলধনী কোম্পানি। ওকে, এখন 3 ধরনের আমরা দেখে ফেললাম সংগঠন, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা নিজেরা কোনো ধরনের সংগঠন তৈরি করি বা নিজেদের উন্নতির জন্য। যেমন দেখা যায় যে একটা অঞ্চলে অনেক জেলে রয়েছে, তারা নিজেদের কল্যাণের জন্য কোনো একটা সংগঠন তৈরি করতে পারে। বা ঢাকা শহরে যে বাসগুলো চলে, এই বাসের যারা মালিক রয়েছে সকল মালিক মিলে একটা সংগঠন তৈরি করতে পারে তাদের উন্নতির জন্য। সো এইটা মূলত করা হয় সমবায় সমিতির মাধ্যমে। ঠিক আছে, এটা কি সমতার ভিত্তিতে একই শ্রেণীভুক্ত। দেখেন আমি বললাম বাস মালিক সমিতি, এখানে মূলত কারা থাকে? সকল বাস মালিকেরা থাকে, তার মানে একই শ্রেণীভুক্ত মানুষ। এবং এটা অবশ্যই সমবায় আইন অনুযায়ী গড়ে তুলতে হবে। তার মানে আমরা একমাত্র দেখলাম এক মালিকানার ক্ষেত্রে আইন নাই, এরপরে কিন্তু অংশীদারিতে আছে, যৌথ মূলধনীতে আছে, সমবায়েতেও আইন রয়েছে। এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ব্যবসায়ী জোট। কিছু পৃথক ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের মধ্যে প্রতিযোগিতা পরিহার করে একই ব্যবস্থাপনার অধীনে অতিরিক্ত সুবিধা প্রাপ্তির আশায় ব্যবসা কার্যক্রম পরিচালনা করলে তাকে বলছি আমরা ব্যবসায়ী জোট। অর্থাৎ ধরেন আপনার প্রতিষ্ঠান এবং আপনার প্রতিযোগী প্রতিষ্ঠান, দুইটা প্রতিষ্ঠানই কি করে? একই ধরনের প্রোডাক্ট বিক্রি করে। সেটা হইতে পারে কোনো একটা হেডফোন, কোনো একটা বিস্কিট। এখন আপনারা কি করলেন যে নিজেদের মধ্যে যে প্রতিযোগিতা সেটাকে পরিহার করলেন, দুইটা কোম্পানি একসাথে মার্জ হইলেন এবং দুইটা কোম্পানি একসাথে একটা প্রোডাক্ট লঞ্চ করলেন। এর ফলে কি হবে? আপনাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা কমবে এবং নিজেদের আর্থসামাজিক উন্নয়ন হবে। পরবর্তীতে যৌথ উদ্যোগ। যৌথ উদ্যোগটা মূলত দেশের গণ্ডির বাইরে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের সমন্বয়ে একটি নির্দিষ্ট সময়ের জন্য কোনো ব্যবসা কার্যক্রম পরিচালিত হলে, অর্থাৎ আমরা দেখি না যে বাংলাদেশ সরকার কি করে, চীন বা জাপানের সাথে হচ্ছে কোনো একটা প্রজেক্টে কাজ করে, যেমন হচ্ছে কোনো একটা সেতু নির্মাণ বা কোনো একটা বিশ্ববিদ্যালয়ের হল নির্মাণের জন্য। এই যে যৌথ উদ্যোগে দেশ এবং দেশের বাইরের মানুষের সাথে বা অন্য একটা দেশের সাথে যখন আমরা যৌথ উদ্যোগে কোনো একটা কার্যক্রম হাতে নেই, সেটাকে আমরা বলছি যৌথ উদ্যোগ। সর্বশেষ হচ্ছে রাষ্ট্রীয় সংগঠন। অনেক সময় কিছু সংগঠন আছে যেগুলো মূলত রাষ্ট্র গঠন করে, রাষ্ট্রই সেটার পরিচালনা করে এবং রাষ্ট্রই সেটা নিয়ন্ত্রণ করে। ফর এক্সাম্পল আমাদের বাংলাদেশ রেলওয়ে, তারপরে হচ্ছে আমরা বলতে পারি বিটিসিএল, তারপরে হচ্ছে বাংলাদেশের যত বাংলাদেশ বেতার থেকে শুরু করে বাংলাদেশ সরকারের আন্ডারে পরিচালিত এবং তাদের মালিকানায় যে ধরনের সংগঠনগুলো রয়েছে তাকে আমরা বলছি রাষ্ট্রীয় সংগঠন বা রাষ্ট্রীয় ব্যবসা। ওকে, সো এই 7টা ছিল মূলত বাংলাদেশে প্রচলিত আমাদের সংগঠন। এই 7 ধরনের সংগঠনের বাইরে মূলত আমরা খুব একটা দেখি না যে আমাদের অন্য কোনো সংগঠন রয়েছে। এখন আমরা মূলত আমাদের যে উৎপাদনের উপকরণ সেই চ্যাপ্টারের টপিকগুলো শেষ করে ফেললাম। প্রথমে আমরা কি দেখেছি? আমরা উৎপাদনের উপকরণের সংজ্ঞা দেখেছি। সেখানে দেখেছি 4 ধরনের উপকরণ রয়েছে: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এরপরে প্রত্যেকটা উপকরণকে আমরা ইন ডিটেলসে দেখেছি। ভূমি কি, ভূমির বৈশিষ্ট্য, তারপরে ভূমির ক্ষেত্রে কিছু অনুধাবনমূলক প্রশ্ন আমরা দেখেছি যেগুলো টপিক আকারে ছিল, এবং পাশাপাশি শ্রমের আমরা সংজ্ঞা দেখেছি, বৈশিষ্ট্য এবং শ্রমেরও কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখেছি। এরপরে আমরা মূলধন এবং সংগঠন, মূলধনের ক্ষেত্রে আমরা মূলধন গঠনের পর্যায়গুলো দেখেছি এবং সংগঠনের ক্ষেত্রে আমরা বাংলাদেশে প্রচলিত যে 7 ধরনের সংগঠন আছে সেটা দেখেছি। এখন আমরা সৃজনশীল এবং এমসিকিউ সলভের পার্টে চলে যাব। সো নর্মালি আমরা এখানে 3 ধরনের সৃজনশীল দেখব। প্রথমত কিভাবে প্রশ্ন আসতে পারে, সর্বশেষ যে টপিকটা পড়িয়েছি কোন ধরনের সংগঠন, আমাদের গ নম্বরে প্রশ্ন আসতে পারে যে উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন, এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে। অথবা আমাদের বলতে পারে যে 4 ধরনের উপকরণ আছে, উদ্দীপকের মধ্যে আমাদেরকে হিন্টস দিবে, যেমন বলা হচ্ছে যে রাজশাহীতে আমাদের আম ভালো হয়। সো এইটা কোন উপকরণের কারণে বেশি ভালো হচ্ছে রাজশাহীর আমটা, এটা মূলত আমাদের কি প্রকৃতি প্রদত্ত যে ভূমি উপাদান এটার কারণে সম্ভব হচ্ছে। এরপরে তাহলে 2 ধরনের প্রশ্ন গেল, একটা হচ্ছে কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আর বা কোন ধরনের সংগঠন, আরেকটা কি এটা কোন ধরনের উপকরণ। এরপরে আরেক ধরনের প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে
আমরা মূলধন গঠনের যে পর্যায়সমূহ দেখেছি, মূলধন গঠনের যে পর্যায়গুলো আমরা দেখেছি সেগুলো আমরা একটু যদি ওকে, মূলধন গঠনের যে পর্যায়গুলো আমরা দেখেছি, একটু যাই আমরা। ওকে, আমরা হচ্ছে এখানে কি কি দেখেছি মূলধন গঠনের ক্ষেত্রে? প্রথমে আয়, তারপরে হচ্ছে আয় থেকে সঞ্চয় সৃষ্টি, সঞ্চয় সৃষ্টির পরে সেই সঞ্চয়টাকে আমরা কি করব, মূলধন গঠন করব, এবং সর্বশেষ কি, বিনিয়োগ করব। এই যে আমরা পর্যায়গুলো দেখেছি, সেখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। এরপরে আরেক ধরনের প্রশ্ন আসতে পারে, সেটা কি, আমাদের শ্রমের যে গতিশীলতা, যে এক্সাম্পলগুলো দেখেছি বা প্রকারভেদ দেখেছি, সেখান থেকে প্রশ্ন আসতে পারে, অথবা প্রশ্ন করতে পারে এটা কোন ধরনের শ্রম। তাহলে আমাদের টোটাল আমরা 4 ধরনের বিষয় দেখলাম, যে এই 4 ধরনের মূলত আমাদের প্রশ্ন আসতে পারে। একটা কি, একটা হচ্ছে কোন ধরনের সংগঠন, আরেকটা হচ্ছে এটা কোন ধরনের উপকরণ, আরেকটা কি, এটা কোন ধরনের গতিশীলতা, এবং মূলধন গঠনের কোন ধরনের পর্যায়। ওকে, এখন আমরা সৃজনশীলে চলে যাই। বলছে জনাব হাসিব একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা। তিনি তার উপার্জিত আয় দ্বারা সন্তানের লেখাপড়া, সংসারের খরচ চালানোর পর ভবিষ্যতের অনিশ্চয়তার কথা চিন্তা করে অবশিষ্ট টাকা কি করলো, সঞ্চয় করলো। তাহলে এই যে দেখেন সঞ্চয়টা কোনটার সাথে রিলেটেড, মূলধনের সাথে। আমরা লিখে রাখি, চাকরি শেষে তিনি সঞ্চিত অর্থ এবং এমন একটি উৎপাদনের উপকরণ যেটি বেকার যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তার মানে তার যে সঞ্চিত অর্থটা রয়েছে সেইটা, এবং আরও কিছু টাকা সে ঋণ নিল, ঋণ নিয়ে সে একটা প্রতিষ্ঠান গড়ে তুলল, যেটা মূলত কি করবে, যুবকদের কারিগরি প্রশিক্ষণ দিবে। এখন আমাদের ক নম্বরের প্রশ্ন বলছে শ্রমের দক্ষতা কি। তো শ্রমের দক্ষতাটা আমরা যদি একটু দেখি, কাজের গুণাগুণ বা মান অক্ষুণ্ণ রেখে নির্দিষ্ট সময়ে একজন শ্রমিকের উৎপাদন করার সর্বোচ্চ ক্ষমতাকে, অর্থাৎ একজন শ্রমিক তার কাজের যে গুণগত মান, অর্থাৎ সে যে কোয়ালিটিতে পণ্য তৈরি করতো সেটাকে অক্ষুণ্ণ রাখবে, রেখে ধরেন কোনো একটা নির্দিষ্ট সময় 1 ঘন্টা বা 1 দিন বা 1 সপ্তাহে সে ঠিক কত পরিমাণ পোশাক তৈরি করতে পারে। ধরেন কোনো একজন শ্রমিক 1 সপ্তাহে সে সর্বোচ্চ পরিমাণ পোশাক কয়টি তৈরি করতে পারে, যে 20 থেকে ধরেন আমরা স্পেসিফিকভাবে বলি 25টি পোশাক সে তৈরি করতে পারে। এই 25টি পোশাককে আমরা বলছি তার শ্রমের দক্ষতা। ওকে, খ নম্বর প্রশ্ন কি বলছে, সংগঠন উদ্দেশ্য কেন্দ্রিক ব্যাখ্যা করো। অর্থাৎ আমি যে ভূমি, শ্রম, মূলধনকে সংগঠনের মাধ্যমে একটা নির্দিষ্ট দিকে ধাবিত করলাম, এটা একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে হয়। ঠিক আছে, সো সেই উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটা হচ্ছে প্রতিষ্ঠান যেটা আছে সেটার মুনাফা অর্জন অথবা সেটার লক্ষ্যপানে এগিয়ে নিয়ে যাওয়া। ওকে, সো এখানে মানবীয় উপাদান হচ্ছে শ্রম, এবং অমানবীয় উপাদান কি, ভূমি এবং মূলধন। তার মানে আমাদের যে 3 ধরনের উপকরণকে আমরা সংগঠনের মধ্যে নিয়ে আসছি, তার মধ্যে একটা হচ্ছে মানবীয় আর বাকি 2টা হচ্ছে অমানবীয়। এইগুলোকে আমরা কি করছি, লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার একটা উদ্দেশ্য থাকবে। এখন একটা প্রতিষ্ঠানের লক্ষ্য নরমালি কি হয়, মুনাফা অর্জন করা। এটা যদি কোনো দাতব্য প্রতিষ্ঠান হয়, তার উদ্দেশ্য কি, ওই মানুষগুলোকে সামাজিকভাবে ধরে রাখা বা তাদের হচ্ছে খাদ্য, বস্ত্র ইত্যাদি, চিকিৎসা, এগুলোকে নিশ্চিত করা। ওকে, এগুলো হচ্ছে উদ্দেশ্য। এখন পরের স্লাইডে কি বলছে, গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে হাসিবের কার্যক্রম মূলধন গঠনের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত। মূলধন গঠনের কোন পর্যায়ে অন্তর্ভুক্ত? আমরা এখানে দেখছি যে, আমরা একটু চলে যাই। দেখেন তো, এই যে উদ্দীপকের মধ্যে সে তার টাকা কি করছে, সঞ্চয় করতেছে। তার মানে কি, মূলধন গঠনের কোন পর্যায়ের মধ্যে সে যাবে, সে প্রথমে কি করেছে, আয় করেছে, পরবর্তী সে কি করছে, তার টাকা সঞ্চয় করছে। সো তাহলে আমরা এখানে দেখি যে সে আর্থিক সঞ্চয় সৃষ্টি, অথবা আমাদের যে দ্বিতীয় স্টেপটা ছিল, এই দ্বিতীয় স্টেপের মধ্যে সে চলে গিয়েছে। অর্থাৎ আর্থিক সঞ্চয় সৃষ্টির যে স্টেপটা ছিল, সেখানে তার কি কি ছিল, আমরা 3টা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম।
আর্থিক সঞ্চয় সৃষ্টির সামর্থ্য থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে এবং বিনিয়োগের সুযোগ সুবিধা থাকতে হবে। বুঝতে পারছি? তাহলে এটা আমাদের 3 নম্বর স্টেপ ছিল। 4 নম্বর স্টেপে গিয়ে কি হয়েছিল, সে সঞ্চয়টাকে কি করছিল, সৃষ্টি করছিল এবং ঋণ দানের যে প্রসেসটা সেটা। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা দেখে ফেললাম। এখন 4 নম্বর স্টেপ, ঘ নম্বর প্রশ্ন কি বলছে, উৎপাদনের উপকরণের ধরন উল্লেখপূর্বক জনাব হাসিবের সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করো। এখন তাহলে আমরা যদি আবার ইসে ফিরে যাই, কি করছে তিনি, তার সঞ্চিত যে অর্থটা আছে সেই অর্থটা আর আরও একটা জিনিস, সেটা কি, স্থানান্তরযোগ্য নয় এমন একটি উপকরণ। সো তার অর্থটা আমরা অলরেডি দেখে ফেলেছি যে মূলধন, আর আরেকটা সে কোন উপকরণ ইউজ করতেছে, যে উপকরণটা হস্তান্তর করা সম্ভব না। সো হস্তান্তর করা সম্ভব না এমন উপকরণ কোনটা, সেটা হচ্ছে ভূমি। ভূমিকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারি না, এই জন্য এটাকে বলি হস্তান্তরযোগ্য নয়। তাহলে এখানে মূলত আমরা কয় ধরনের উপকরণ ব্যবহার করলাম, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে মূলধন। বুঝতে পেরেছি? তাহলে এই যে দেখেন, মূলধন এবং ভূমি এই উপকরণগুলো ব্যবহার করার মাধ্যমে মূলত সে কি করছে, একটা সিদ্ধান্ত নিয়েছে এবং তার এই সিদ্ধান্ত অবশ্যই যৌক্তিক হবে, কারণ সে উৎপাদনের যে দুইটা উপাদান, এই দুইটা উপাদানকে ব্যবহার করতেছে এবং পাশাপাশি ভূমির যে উপাদানটা সেটা কিন্তু ফিক্সড বা অবিনশ্বর। ঠিক আছে, এই জন্য পরবর্তীতে সে সঞ্চয় সৃষ্টি করলো এবং ভূমিটাকে ব্যবহার করে সেখানে একটা প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুললো, যেখানে মূলত বেকার যুবক যারা আছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। তারা প্রশিক্ষণ পেলে আরও ভালো কর্মসংস্থানের সুযোগ তাদের জন্য তৈরি হবে এবং দেশের বেকারত্ব কমবে। এই জন্য আমরা এটাকে বলছি তার সে সিদ্ধান্তটা অবশ্যই কি যৌক্তিক, কারণ এটা অর্থনৈতিকভাবেও দেশকে উন্নত করতেছে, আবার সামাজিকভাবেও বেকার যুবকদের জন্য সে একটা কাজ করে যাচ্ছে। ওকে, এরপরে সৃজনশীল নাম্বার 2। তার মানে আমরা এখানে দেখেন যে দুই ধরনের সৃজনশীলের কথা বলেছিলাম, একটা কি মূলধন গঠনের কোন পর্যায়, এই একটা প্রশ্ন আসতে পারে, আরেকটা প্রশ্ন আসতে পারে এটা কোন ধরনের উপকরণ। এই দুই টাইপের প্রশ্ন কিন্তু দেখে ফেললাম। এবার পরের সৃজনশীল দেখি। আরাফাত, রুহি ও নিশাত 3 বন্ধু মিলে সমানভাবে পুঁজি বিনিয়োগ করে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি চুক্তির ভিত্তিতে লাভ লোকসান সমানভাবে, সো চুক্তি কোন প্রতিষ্ঠানের সাথে রিলেটেড, অংশীদারি ব্যবসা, বন্টন করার শর্তে ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণন করছে। অপরদিকে জনাব হাসান তার গ্রামের 25 জন প্রতিবেশীকে নিয়ে একটি সংগঠন করেন, যার লক্ষ্য উদ্দেশ্য হলো উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। তার মানে অবশ্যই এই 25 জন সবাই কি কৃষক, এই 25 জন তার মানে কি সমশ্রেণীভুক্ত মানুষজন। এই সমশ্রেণীভুক্ত মানুষজনকে নিয়ে সে একটা সংগঠন করতেছে, তাহলে এটা কোন ধরনের সংগঠন হতে পারে, অবশ্যই সমবায়, কারণ তাদের উদ্দেশ্য কি থাকবে, একই ধরনের থাকবে এবং তারা সবাই একই ধরনের সংগঠনের মানুষ। ওকে, এখন ক নম্বর প্রশ্ন বলছে এক মালিকানা সংগঠন কি, যে ব্যবসায় মালিক একজন থাকবে এবং সেই সকল লাভ ক্ষতি এবং দায় বহন করবে। ওকে, খ নম্বর কি, যৌথ মূলধনী কোম্পানি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। সো যেহেতু যৌথ মূলধনী কোম্পানি লেখা আছে একটা টার্মটাকে আগে বিশ্লেষণ করব এবং এটাকে ডিফাইন করব। সো এর ডেফিনেশনটা মূলত আইন অনুযায়ী ডেফিনেশন, সেটা কি 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী চিরন্তন অস্তিত্ব সম্পন্ন। কৃত্রিম ব্যক্তিসত্তা মানে কি, এটাই আমরা এখন দেখব। সে হচ্ছে নর্মালি ব্যক্তি না, কিন্তু ব্যক্তির ন্যায় সে বিহেভ করে বা আচরণ করে এবং অবশ্যই চিরন্তন অস্তিত্ব থাকতে হবে। একটা কোম্পানি প্রতিষ্ঠান সারা জীবনের জন্য, এটা কখনোই বন্ধ হবে না। আজকে যারা শেয়ার হোল্ডাররা আছে তারা কয়দিন পরে থাকবে না, নতুন শেয়ার হোল্ডার আসবে, কিন্তু কোম্পানি কিন্তু কোম্পানির জায়গায় থাকবে। ওকে, সো মেইনলি কোন বিষয়টাকে ফোকাস করা হচ্ছে, কৃত্রিম ব্যক্তি সত্তা। এখন নর্মালি আমরা যখন কোনো অংশীদারি ব্যবসা বা এক মালিকানা ব্যবসা দেই, তখন সাইনটা মূলত করা হয় কি ব্যক্তির নামে, কোনো কোম্পানির নামে কোনো সিল থাকে না। কিন্তু একটা যৌথ মূলধনী কোম্পানি যখন হবে, সে তার নিজের নামে অন্য কারোর বিরুদ্ধে মামলা করতে পারবে বা অন্য কেউ ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে পারবে, কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা হবে না। যদিও প্রতিষ্ঠান বা কোম্পানিটি একটি ব্যক্তি না,
কিন্তু তাকে এই ক্ষেত্রে ব্যক্তি হিসেবে ট্রিট করা হবে এবং তার নিজস্ব একটা সিলমোহর থাকবে, সেটা দিয়ে এই কোম্পানিকে বোঝা যাবে। ওকে, গ নম্বর বলছে আরাফাত ও তার বন্ধুদের প্রতিষ্ঠিত সংগঠনটি কোন ধরনের। দেখেন আরাফাতরা যে প্রতিষ্ঠান দিয়েছিল সেটার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। সো চুক্তি কোন প্রতিষ্ঠানের মূল ভিত্তি? সেটা হচ্ছে অংশীদারি ব্যবসা। এই জন্য আরাফাতদের প্রতিষ্ঠানটা কি? অংশীদারি ব্যবসা সংগঠন। আগে আমরা এটাকে খুঁজে বের করবো এটা কোন ধরনের ব্যবসা সংগঠন, প্রথম লাইনে লিখলাম, এবং এরপরে সেই ব্যবসা সংগঠনকে আমরা এখানে কি করব, ডিফাইন করব পরের প্যারাতে, এবং লাস্ট প্যারাতে আমরা কি করব, উদ্দীপকের সাথে এই যে কথাটা আমরা লিখেছি, যে ডেফিনিশনটা লিখেছি সেটাকে ম্যাচ করাবো। যেহেতু উদ্দীপকে চুক্তির কথা উল্লেখ করা ছিল এবং 3 জন বন্ধুর কথা বলা ছিল, অংশীদারি ব্যবসায়ও কিন্তু 2 বা ততোধিক ব্যক্তির কথা বলা থাকে। এই জন্য এভাবে ম্যাচ করে আমরা বলতে পারি এই প্রতিষ্ঠানটি অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান। ওকে, এরপরে ঘ নম্বর কি বলছে, উৎপাদনের উপকরণের ধরন উল্লেখপূর্বক জনাব হাসিবের সিদ্ধান্তটি যৌক্তিকতা মূল্যায়ন করো। দেখেন হাসিব যে সংগঠন দিয়েছিল আমি বলেছি সবাই কি কৃষক, সমশ্রেণীভুক্ত, এই জন্য এটা কি সমবায় সমিতি। সো সমবায় সমিতি, এই যে দেখেন হাসিবের সিদ্ধান্তের যৌক্তিকতা কিসের জন্য? জীবনযাত্রার মান উন্নয়নে। এখন কৃষকরা নর্মালি কি হয়, তাদেরকে একটু বঞ্চিত করে রাখা হয়। যদিও দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কিন্তু কৃষকেরা, কিন্তু তারা যে ফসলটা উৎপাদন করে এটার জন্য তাদেরকে ন্যায্য মূল্য দেওয়া হয় না। যার ফলে এই কৃষকদের নিজেরা যে সংগঠন গড়ে তোলে, এর ফলে তারা সকলের ধান একসাথে করে বা সকল ফসলকে একসাথে করে নিজেরা কিছু কিছু পরিমাণ মূলধন দিয়ে তারা নিজেরাই ঢাকার বিভিন্ন স্থানে বা দেশের বিভিন্ন স্থানে ওই ধানটা বিক্রি করে বা ওই চালটা বিক্রি করে। যার ফলে এই মাঝখানে যারা মধ্যস্বত্বভোগী ছিল, দালাল, এজেন্ট, ফরিয়া, এরা মূলত মাইনাস হয়ে যায়। এবং এই দালাল, ফরিয়া, এজেন্ট এরা মাইনাস হয়ে যাওয়ার ফলে কৃষকেরা তাদের ন্যায্য মূল্য যেমন একদিকে পায়, ভোক্তা যারা আছে তারাও কম মূল্যে পণ্য কিনতে পারে। কারণ মাঝখানে যখন মধ্যস্থ ব্যবসায়ীরা চলে আসে তখন 2 টাকার পণ্য ভোগ করার আগ পর্যন্ত দেখা গেল যে 10 টাকা হয়ে গিয়েছে, মাঝখানে 8 টাকা ওই মধ্যস্থ ব্যবসায়ীরা খেয়ে ফেলে। যার ফলে অবশ্যই সবাই, কৃষকেরাও ভালো মূল্য পাচ্ছে, ভোক্তারাও কম মূল্যে কিনতে পারতেছে, যার ফলে ওভারঅল কী হবে, জীবনযাত্রার মান উন্নয়ন হবে। ওকে, তাহলে এখানে আমরা আরও এক ধরনের প্রশ্ন দেখলাম যে সংগঠনটি কোন প্রকারের, উপকরণগুলোর একটা প্রশ্ন দেখলাম, মূলধন গঠনের পর্যায়ের একটা প্রশ্ন দেখলাম, সংগঠনের একটা প্রশ্ন দেখলাম। ওকে, এরপরে আরেকটা সৃজনশীল আমরা দেখি। আনসার একজন জেলে, তিনি রাজশাহীর চলনবিল এলাকায় মাছ ধরে। সম্প্রতি চলনবিলে পানি কমে যাওয়ায় ঢাকায় এসে রিক্সা চালানো শুরু করেন। দক্ষতার সাথে রিক্সা চালানোর লক্ষ্যে তিনি ট্রাফিক কর্তৃপক্ষের কাছে 3 দিনের ট্রেনিং নেন। সো প্রথমে প্রশ্ন কি, মূলধন কি? সো মূলধনটা মূলত কি? উৎপাদনের উৎপাদিত উপাদান যা বর্তমানে ভোগ না করে ভবিষ্যতে আমরা কি করব, সঞ্চয় সৃষ্টির মাধ্যমে ভবিষ্যতে ব্যবহারের জন্য বা ভবিষ্যতের আয় সৃষ্টির জন্য আমরা ব্যবহার করব। শ্রম একটি জীবন্ত উপাদান, এটা আমরা অলরেডি ব্যাখ্যা করেছি। উদ্দীপকে আনসারের ক্ষেত্রে শ্রমের কোন ধরনের গতিশীলতা ফুটে উঠেছে? দেখেন সে এলাকায় মাছ ধরতো, সেখান থেকে সে কোথায় চলে আসছে, সে ওখান থেকে চলে আসছে চলনবিলে, যেহেতু পানি কমে গেছে, সে সেখানকার জেলে ছিল, সেখান থেকে পানি কমে যাওয়ায় সে ঢাকায় চলে আসছে। দেখেন তো, যদিও সে ঢাকায় আসছে কিন্তু সে কি ভৌগোলিক সীমারেখার বাইরে গিয়েছে? না, সে ভৌগোলিক সীমারেখার বাইরে যায়নি, রাদার সে বাংলাদেশের এক স্থান থেকে আরেক স্থানে আসছে। তো এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা অভ্যন্তরীণ গতিশীলতা, শ্রমের গতিশীলতা বলতে পারি। ওকে, আর প্রশিক্ষণ গ্রহণ শ্রমের দক্ষতা উন্নয়নে কি ভূমিকা রাখে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। সো যেহেতু একজন শ্রমিককে প্রশিক্ষণ কেন দেওয়া হয়, সে তার কাজে আরও বেশি দক্ষ হবে আর আগের চেয়ে আরও বেশি ভালো মতো সে কাজ করতে পারবে। এজন্য আমরা বলবো যে অবশ্যই প্রশিক্ষণের দরকার রয়েছে। ওকে, এখন আমাদের মূলত সৃজনশীল যে 3টা শেষ, এখন আমরা কি করব, এমসিকিউগুলোকে অ্যান্সার করার চেষ্টা করব। এখানে মূলত আমি টোটাল 30টার মতো এমসিকিউ দিয়েছি। এই 30টা এমসিকিউ আমরা যদি সুন্দর মতো পড়তে পারি তাহলে আমাদের যে আপকামিং এক্সাম রয়েছে সেই এক্সামে আমরা ভালো ফলাফল করতে পারবো বলে আশা করতেছি। ওকে,
তো এখানে আমাদের প্রথম প্রশ্নটা যেটা দেওয়া আছে সেটা আপনারা একটু দেখেন। ওকে, সো MCQ 1, উৎপাদনের আদি উপাদান কোনটি? অর্থাৎ আমি যে উৎপাদন কার্যক্রম পরিচালনা করব এটার আদি উপাদান বা প্রাচীন উপাদান। সো আমরা যদি একটু লিখি সেটা হচ্ছে প্রাচীন উপাদান। সবার আগে কোন উপাদানটি এসেছে? তো পৃথিবীর শুরু থেকেই, অর্থাৎ যখন থেকে পৃথিবী শুরু হয়েছে তখন থেকে কোন জিনিসটা রয়েছে? শ্রম, ভূমি, মূলধন না সংগঠন? অবশ্যই ভূমি। অর্থাৎ এইটা পৃথিবী যখন শুরু হয়েছে সৃষ্টিকর্তা সবার আগে কি ভূমি সৃষ্টি করেছে। সো এই অন্য উপকরণগুলোর মধ্যে সংগঠন, মূলধন এবং শ্রম, এই তিনটার চেয়েও ভূমি সবার আগে এসেছে, এই জন্য এটাকে আমরা আদি বা প্রাচীন উপাদান বলি। ওকে, এখন পরের প্রশ্ন বলছে উৎপাদনের উপকরণ কয়টি? উৎপাদনের ক্ষেত্রে আমরা অনেক ধরনেরই উপকরণ ব্যবহার করি, কিন্তু আমাদের এই চ্যাপ্টার বা এই পত্রের জন্য অর্থনীতির ভাষায় আমরা এখানে উৎপাদনের যে উপকরণ আছে সেটাকে মূলত 4 ভাগে ভাগ করি। সে 4 ভাগ কি কি? ভূমি। এখন ভূমি মানেই যে শুধু, আমরা শুরু থেকেই বলেছি ভূমি মানে যে শুধু এই যে মাটি এটা না, বা জমি এটা না। ভূমি মানে হচ্ছে প্রকৃতি প্রদত্ত যত সম্পদ আছে সেটাকেই আমরা বলবো ভূমি। এরপরে কি? শ্রম। শ্রমটা কি? মানুষের সকল প্রকারের কর্মপ্রচেষ্টা, কিন্তু অবশ্যই সেই কর্মপ্রচেষ্টার জন্য সে কোনো একটা মুনাফা বা পারিশ্রমিক পাবে। অর্থাৎ পরিশ্রম করলে তার যে পারিশ্রমিক সেটা যদি সে না পায় তাহলে সেটাকে আমরা শ্রম বলবো না। যেমন আপনি যদি সকালবেলা উঠে এক্সারসাইজ করেন বা বাসার কোনো একটা কাজ করেন, সেটাকে আমরা এই শ্রমের মধ্যে অন্তর্ভুক্ত করব না। ওকে, এরপরে মূলধন। সো মূলধনটা কি? এই যে একটু আগে আমরা যে সংজ্ঞার মধ্যে দেখলাম, এটা হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান, যা পরবর্তীতে আবার আমি বর্তমানে ভোগ না করে পরবর্তীতে আয় সৃষ্টি করার জন্য ব্যবহার করি। আর সর্বশেষ কি? সংগঠন। সংগঠন কি করে? এই যে আগের 3টা উপাদান রয়েছে ভূমি, শ্রম এবং মূলধন, এগুলোকে একত্রিত করে এদের মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করে, করার মাধ্যমে কোনো একটা প্রতিষ্ঠানের বর্তমানে কিভাবে গঠিত হবে, পরিচালিত হবে এবং ফিউচারে এটা কিভাবে নিয়ন্ত্রিত হবে, এই সকল কিছুর দেখাশোনার দায়িত্বই হচ্ছে এই সংগঠনের। ওকে, পরের প্রশ্ন, ভূমির যোগান কার উপর নির্ভরশীল? রাষ্ট্র, সরকার, প্রকৃতি নাকি অর্থনৈতিক অবস্থা? দেখেন, ভূমি কিন্তু পৃথিবীর শুরু থেকেই আছে এবং যে পরিমাণ আছে সেই পরিমাণই পৃথিবীর শেষ পর্যন্ত থাকবে। সো এটা চেঞ্জ করার ক্ষমতা কারণেই, সো এই জন্য আমরা বলবো ভূমি কোথা থেকে এসেছে? এটা হচ্ছে প্রকৃতি থেকে এসেছে। কাঁচামাল উৎপাদনের কোন ধরনের উপাদান? এখন আমি এই কনফিউজিং ব্যাপারটা কিন্তু শুরুতে দেখিয়েছিলাম যে কাঁচামালকে নর্মালি আমরা হচ্ছে ভূমির অন্তর্ভুক্ত মনে করি, কিন্তু কাঁচামাল ভূমি না, কাঁচামাল যাবে হচ্ছে মূলধনের মধ্যে। এবং ভূমি কখন হবে? ভূমি হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ, যেমন নদ নদী, সমুদ্র, পাহাড়, এইগুলোর মধ্যে যাবে। আর বাকি দুটা শ্রম এবং মূলধনে এই কাঁচামাল যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ওকে, পরে বলছে উৎপাদনের মানবিক উপাদান কোনটি? অর্থাৎ উৎপাদনের উপকরণকে আমরা যে 2 ভাগে ভাগ করা দেখিয়েছিলাম, একটা কি? এটা হচ্ছে মানবিক, আরেকটা কি? অমানবিক বা অমানবীয়। সো এই 2 ভাগের মধ্যে মানবিকের মধ্যে একটা গিয়েছিল এবং অমানবীয়ের মধ্যে 2টা গিয়েছিল। সো প্রথম যেটা মানবিক সেটা হচ্ছে কি? মানুষের যে শ্রম, এটা কে দেয়? মানুষ দেয়, এই জন্য এটা হচ্ছে মানবিক উপাদান। আর বাকি যে 2টা ছিল, অর্থাৎ ভূমি এবং মূলধন, এই 2টা উপাদানকে আমরা বলবো অমানবীয় বা বস্তুগত উপাদান। তাহলে এখানে অ্যান্সার কি হবে? মানবিক উপাদান হচ্ছে শ্রম। ওকে, উৎপাদনের কোন উপাদানের যোগান দাম নেই? অর্থাৎ আমি উৎপাদনের যে 4টা উপাদানের কথা বললাম, ভূমি, শ্রম এবং মূলধন, সংগঠন, এটার মধ্যে যোগান দাম নেই কার? সো দেখেন, শ্রমের ক্ষেত্রে একটা পারিশ্রমিক দরকার, মূলধনের ক্ষেত্রে অবশ্যই মূলধনের জন্য যার কাছ থেকে আমি ঋণ নিচ্ছি তাকে একটা লভ্যাংশ অথবা সুদ আমাকে প্রদান করতে হবে। ঠিক আছে, সংগঠনে যারা সংগঠক থাকবে তাদেরকে আমার বেতন দিতে হবে। কিন্তু ভূমি, এই ভূমির কোনো যোগান দাম নাই। যদিও আমরা ভূমিটা ক্রয় করি, কিন্তু নর্মালি ভূমির জন্য পরবর্তীতে আর কোনো খরচ করতে হয় না আমাদেরকে, বা
এই যে যেমন শ্রমিককে শ্রমের জন্য তাকে পারিশ্রমিক দিতে হয়, মূলধনের জন্য সুদ বা লভ্যাংশ দিতে হয়, সংগঠনের জন্য হচ্ছে সংগঠককে বেতন দিতে হয়, এই জিনিসটা ভূমির ক্ষেত্রে করা লাগে না, এই জন্য ভূমির কোনো যোগান দাম নাই। নিচের কোনটি উৎপাদনের জীবন্ত উপাদান? সো এই যে মানবিক উপাদান একটু আগে পড়ে আসলাম, মানবিক বা জীবন্ত উপাদান এক সেম। এইটা মূলত কি করে, উৎপাদনের যে বাকি উপাদানগুলো রয়েছে, ধরেন ভূমি, মূলধন, এইগুলোকে বাঁচিয়ে তুলে। অথবা আমরা বলতে পারি ধরেন একটা প্রতিষ্ঠানে মোটামুটি একটা বড় সাইজের হচ্ছে জমি রয়েছে, সেইখানে ইনভেস্ট করার জন্য ধরেন 5 থেকে 10 কোটি টাকাও রয়েছে, এই দুটো আমরা রেখে দিলাম। এরপরে এইভাবে যদি আমরা রেখে দিই, তাহলে এই প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য, অর্থাৎ ধরেন একটা প্রোডাক্ট তৈরি করবে, সেটা হইতে পারে কোনো কলম বা কোনো পেন্সিল, সেটা কিন্তু হবে না, কারণ ওইখানে কোনো মানুষ নাই বা মানবিক কোনো শ্রম নাই। যখন ওইখানে আমরা কর্মী নিয়োগ করব বা ম্যানেজার নিয়োগ করব, তারপরে আরও যে কর্মীরা দরকার বা আরও যে হচ্ছে HR রিলেটেড যে জিনিসপত্রগুলো আছে, এইগুলো যখন দিব আমরা, তখন মূলত কি হবে, এই ম্যানেজার ইনস্ট্রাকশন দিবে, কর্মীরা সেই অনুযায়ী কাজ করবে, ওই পারচেজ হবে, সেল হবে, এর মধ্য দিয়ে মূলত প্রতিষ্ঠানের যে মুনাফা অর্জনের ক্ষমতা সেটা বৃদ্ধি পাবে এবং মুনাফা অর্জন আলটিমেটলি সম্ভব হবে। কিন্তু প্রতিষ্ঠানে যদি শ্রমিকই না থাকে, মানুষই না থাকে, ওই মূলধন এবং ভূমি যেমন ছিল তেমনই থাকবে। এই জন্য আমরা বলতে পারি যে শ্রম কি করে, মূলধন এবং ভূমি এই দুইটা উপকরণকে জীবন্ত করে তোলে। ওকে, নিচের কোনটি ভূমির বৈশিষ্ট্য? অস্থায়ী, স্থানান্তরযোগ্য, সঞ্চয়ের ফল, প্রকৃতির দান। অবশ্যই অস্থায়ী না, কারণ ভূমি পৃথিবীর শেষ পর্যন্ত থাকবে। স্থানান্তরযোগ্য না, কারণ ঢাকা থেকে আমরা কি বলে রাজশাহী বা খুলনা বা সিলেট কোথাও স্থানান্তর করে নিয়ে যেতে পারবো না ভূমি। সঞ্চয়ের ফল, সঞ্চয়ের ফলকে আমরা কি বলি? সঞ্চয়ের ফলকে আমরা বলি মূলধন। তাহলে এটা তো হওয়ার কথা না ভূমি। সর্বশেষ কি? প্রকৃতির দান। হ্যাঁ, এটা প্রকৃতি থেকে আসে। কোনটি শ্রমের বৈশিষ্ট্য? সমন্বিত প্রচেষ্টা? না, কারণ এটা হচ্ছে সংগঠনের বৈশিষ্ট্য। সংগঠন বাকি 3টা উপাদানকে সমন্বয় করে। প্রকৃতির দান, এটা তো ভূমি। সঞ্চয়ের ফলকে আমরা কি বলি? মূলধন। একটু মাত্রই দেখলাম। তাহলে একমাত্র কোনটা থাকে? এটা হচ্ছে মানবিক উপাদান। ওকে, এবার নিচের কোনটির ওপর সঞ্চয়ের ইচ্ছা সর্বাধিক নির্ভর করে? অর্থাৎ আমি যে একজন মানুষ সঞ্চয় করব, এই সঞ্চয়ের ইচ্ছাটা আমার কিসের উপর নির্ভর করবে? দেশের কর, অর্থের ইচ্ছা, বা শিক্ষার হার, বা সুদের হার, কোনটা? নর্মালি আমরা যারা সঞ্চয় করি তারা কি করি? ফিউচারে কোনো আয় সৃষ্টির জন্য সঞ্চয় করি। এখন আমার সঞ্চিত টাকাটা আমি কোথায় জমা রাখি? নর্মালি আমরা ব্যাংকে জমা রাখি। ব্যাংক কিন্তু এই যে জমাকৃত অর্থ আছে, অর্থাৎ ডিপোজিট যেটা আমরা করি, এইটার ওপর একটা নির্দিষ্ট হারে সুদ প্রদান করে, সেটা 5% বা 6%। ঠিক আছে, অথবা আমরা যদি ব্যাংকে জমা না রাখি, কাউকে ঋণ দিই, তার কাছ থেকেও কিন্তু আমরা এর বিপরীতে ইন্টারেস্ট বা সুদ চার্জ করি। সো নর্মালি সুদের হার যদি বেশি হয়, অর্থাৎ আমি টাকা জমা রাখার ফলে যদি আমাকে বেশি পরিমাণে ইন্টারেস্ট বা সুদ দেয়, তাহলে আমি বেশি পরিমাণে সঞ্চয় করার প্রবণতা দেখাবো। কিন্তু যদি বাজার মন্দা থাকে বা বাজারে হচ্ছে সুদের হার কম থাকে, কোন সুদের হার? ঋণ গ্রহণের ওপরে না, ঋণ প্রদানের ওপরে সুদের হারের কথা আমরা বলছি। তো এই সুদের হারটা যদি কম বা বেশি থাকে, সেটার উপরে ডিপেন্ড করে মূলত আমি সঞ্চয় করব কি করব না। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে সুদের হার। সম্পদের যে অংশ আয় সৃষ্টিতে ব্যবহৃত হয়, অর্থাৎ ফিউচারে আয় করার জন্য, সেটা কি? অবশ্যই মূলধন। ওকে, এবার আসি মূলধনের পারিতোষিককে কি বলে। সো মূলধনটা দেখেন, আমি কি বলেছিলাম, আমরা ঋণ নিয়ে মূলধন গঠন করি। ব্যাংক কি করে? সঞ্চয় যেগুলো আছে, বিভিন্ন ব্যক্তির সঞ্চয়কে একসাথে সম্মিলিত করে যিনি নতুন একটা বিজনেস দিবে তার কাছে মূলত ঋণ দেয়। এই ঋণ যে দেওয়া হলো, ঋণ দেওয়ার ফলে কি হলো? ওই প্রতিষ্ঠানটা তার মূলধন গঠন করতে পারলো, এবং ফিউচারে তাকে কিন্তু অবশ্যই এই ঋণের টাকা ফেরত দিতে হবে, এবং এই ঋণের টাকা ফেরত দেওয়ার সময় ঋণের ওপরে একটা নির্দিষ্ট হারে 10% বা 12% হারে তাকে কিন্তু আবার সুদ প্রদান করতে হবে। সো এই জন্য আমরা বলছি মূলধনের পারিতোষিক হচ্ছে সুদ। পরের প্রশ্ন, কোনো নির্দিষ্ট সময়ে একটি সমাজ বা তার
মূলধনে যে পরিমাণ বাড়াতে পারে তাকে কি বলে? অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে আপনি যখন সঞ্চয়টাকে ধীরে ধীরে বাড়াবেন, তার ফলে কি হবে, আপনার ঋণদানের পরিস্থিতি সৃষ্টি হবে, অথবা প্রতিষ্ঠানগুলো নতুন করে ঋণ নেওয়ার একটা প্রচেষ্টা চালাবে, এবং প্রতিষ্ঠানগুলো এই ঋণ করা অর্থ কি করে, ফিউচারে তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে মেশিন ক্রয় অথবা প্রোডাক্টের জন্য বিনিয়োগ করে। এই জন্য এই বিনিয়োগ করার ফলে তাদের মধ্যে একটা মূলধন গঠনের সম্ভাবনা সৃষ্টি হয়। ওকে, এরপরে সংগঠন কিসের সমন্বয়? সংগঠন হচ্ছে বাকি তিনটা উপকরণের সমন্বয়। তো বাকি তিনটা উপকরণ কি কি? ভূমি, শ্রম এবং মূলধন। ওকে, পরের প্রশ্ন, কে উৎপাদনের উপাদান সমূহ একত্রিত করে? সো একত্রিত করা বা সমন্বয় করা, এই কাজগুলো মূলত কার? এই কাজগুলো হচ্ছে সংগঠন এই কাজটা করে, এবং সংগঠনে যারা জড়িত ব্যক্তি তাদেরকে বলা হয় সংগঠক। ওকে, বিটিসিএল, বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড। ওকে, সো এই বিটিসিএল, এই যে বাংলাদেশ কথাটাই প্রথমে উল্লেখিত আছে, কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যদি বাংলাদেশ কথাটা উল্লেখিত থাকে, নর্মালি আমরা ধরে নিব এটা হচ্ছে রাষ্ট্র বা সরকার দ্বারা পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান। ঠিক আছে, সো যেহেতু রাষ্ট্র বা সরকারের মালিকানা রাখে, তাই এই ধরনের প্রতিষ্ঠানকে আমরা কি বলবো? রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। ওকে, দুই বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসা গড়ে তোলে। সো নর্মালি আমরা জানি যে অংশীদারি ব্যবসার ভিত্তি হলো চুক্তি, এই জন্য এটা কোন ব্যবসা হবে? এটা হচ্ছে অংশীদারি ব্যবসা। সরকার কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যবসাকে কি বলে? রাষ্ট্রীয় ব্যবসা। মাত্র দেখলাম। এখন এখানে আরেকটা ব্যাপার একটু মনে রাখতে হবে, দেখা যাবে যে কোনো একটা প্রতিষ্ঠান আগে বেসরকারি মালিকানায় ছিল, সো পরবর্তীতে সরকার যদি ওটাকে কিনে নেয়, এটাকেও আমরা বলবো রাষ্ট্রীয় ব্যবসা। অর্থাৎ পূর্বে বেসরকারি মালিকানায় ছিল, পরবর্তীতে সেটা সরকারি মালিকানায় আসছে, বা কোনো একটা প্রতিষ্ঠানের 51% অথবা 50%-এর বেশি মালিকানা যদি সরকারের হাতে থাকে, সেটাকে আমরা বলবো রাষ্ট্রীয় ব্যবসা। ওকে, শ্রমিকের যোগ্যতা, দক্ষতা এবং সামর্থ্য অনুযায়ী তাদের কাজ দেওয়াকে কি বলে? সো শ্রমিক, একজন শ্রমিক কতটুকু দক্ষ, কতটুকু যোগ্য, তার ভিত্তিতে তাকে বিভিন্ন পজিশনে কাজ দেওয়া হয়। যেমন কাউকে হচ্ছে ম্যানেজার লেভেলে, কাউকে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে, বা কাউকে এরিয়া ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই যে নিয়োগটা দেওয়া হচ্ছে, এটা মূলত তাদের যোগ্যতা বা দক্ষতার উপর ভিত্তি করে দেওয়া হচ্ছে। এই জন্য আমরা এটাকে কি নাম দিব? এটাকে বলবো শ্রম বিভাগ, যেহেতু শ্রমিককে বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে। একজন জেলে সংগঠনভুক্ত হতে চায়, তার জন্য উপযুক্ত কোনটি? এখন জেলে মূলত কি করে? অনেকগুলো জেলে একসাথে হয়, নিজেদের যে আর্থসামাজিক উন্নয়ন আছে সেটার জন্য অনেকগুলো জেলে একসাথে হয়ে একটা সংগঠন করে। সো এই ধরনের সংগঠন, অর্থাৎ সমশ্রেণীভুক্ত সংগঠনকে নর্মালি আমরা কি বলি? সমবায় সমিতি বলি। সমবায় সমিতিতে যেমন বাস মালিক সমিতি, তারপরে জেলে সমিতি, উৎপাদক সমিতি, ভোক্তা সমিতি, ক্রেতা সমিতি, ঠিক তেমনই এই যে এটা হচ্ছে আমাদের জেলে সমিতি। ওকে, এবার একটা হচ্ছে উদ্দীপক আছে, আমরা একটু পড়ি। দিনাজপুরের জলবায়ু ও মাটি লিচু চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় এই এলাকায় উন্নত জাতের লিচুর ফলন হয়। কোথায়? দিনাজপুরে। এই যে এখন লিচু সিজন চলছে, এ কারণে জনাব ইভান এ অঞ্চলের লিচু সারা দেশে সরবরাহ করে মুনাফা অর্জন করে। জনাব ইভানের ব্যবসায়িক সফলতার উৎপাদনের কোন উপকরণ প্রত্যক্ষভাবে প্রভাব রেখেছে? দেখেন, জলবায়ু, মাটি, এগুলো সব কোথা থেকে আসে? প্রকৃতি প্রদত্ত। সো প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকেই আমরা কি বলি? ভূমি বলি। ভূমি কিন্তু শুধুমাত্র যে জমি বা মাটি এটা না, আমরা অর্থনীতির ভাষায় এখানে কি বলবো? প্রকৃতি প্রদত্ত সকল সম্পদই হচ্ছে কি? ভূমি। ওকে, কাজের ভিত্তিতে শ্রম বিভাগ করা হলে তাকে কি বলে? সম্পূর্ণ প্রক্রিয়াগত, অসম্পূর্ণ প্রক্রিয়াগত, আঞ্চলিক বা সরল। ঠিক আছে, সো কাজের ভিত্তিতে আমার যে কাজটা আমরা করি, সেই কাজের ভিত্তিতে, বা এটাকে আমরা যদি কাজ না বলে আমরা যদি বলি, আর একটু সিম্পল করি, এটা যদি পেশার ভিত্তিতে বলি, পেশার ভিত্তিতে শ্রম বিভাগ করা হলে সেটাকে আমরা বলবো সরল বা পেশাগত শ্রম বিভাগ। ওকে, আর বাকিগুলো যদি আমরা একটু বলি, বিভিন্ন ভৌগোলিক অবস্থার উপর ভিত্তি করে যদি আমরা শ্রম বিভাগ করি, সেটাকে আমরা বলবো কি? আঞ্চলিক শ্রম বিভাগ বা ভৌগোলিক শ্রম বিভাগ।
সম্পূর্ণ প্রক্রিয়াগত আর অসম্পূর্ণ প্রক্রিয়াগত। আমি যদি একটা এক্সাম্পল দেই, অসম্পূর্ণ প্রক্রিয়াগত হচ্ছে কাপড় কাটা, আমরা শুরুতে পড়েছি। আর সম্পূর্ণ হচ্ছে ধরেন তুলা থেকে সুতা, তুলা থেকে সুতা। তুলা থেকে সুতাতে কি হয়, এই প্রসেসটা শেষ হইলেই একটা আউটপুট পাওয়া যায় সুতা, এটা কিন্তু একটা সম্পূর্ণ প্রোডাক্ট। কিন্তু কাপড়টা আসলো, কাপড়টাকে প্রসেস করে মাত্র কাটলাম, কাটা কাপড় কিন্তু কোনো প্রোডাক্ট হিসেবে আমরা ডিফাইন করতে পারি না। যার কারণে এই দুইটাকে আমরা একটাকে বলবো অসম্পূর্ণ প্রক্রিয়াগত আর একটাকে বলবো সম্পূর্ণ প্রক্রিয়াগত। ওকে, মানুষের আয় বাড়লে কোনটি ঘটে? সো মানুষের যখন আয় বাড়বে তারা বেশি বেশি কি করবে, পণ্য ক্রয় করবে। এখন ধরেন আয় আরো বাড়তেই আছে, একজন ব্যক্তি তো এই যে সম্প্রতি হচ্ছে নিউজ হইলো যে ইলন মাস্ক কি ট্রিলিয়নিয়ার হয়েছে। তো এই যে সে ট্রিলিয়নিয়ার হইলো, সে কিন্তু আমি একটা আর্টিকেলে দেখতেছিলাম যে সে যদি প্রতিদিন প্রতি ঘন্টায় 10 লক্ষ মিলিয়ন ডলার করেও 10 লক্ষ বা হচ্ছে 10 মিলিয়ন ডলার করেও যদি প্রতি ঘন্টায় সে ব্যয় করে, তার এই পুরো টাকাটা ব্যয় করতে প্রায় 100 বছর বা শতাব্দীর বেশি সময় লেগে যাবে, অর্থাৎ সে কিন্তু ততদিন বাঁচবেও না। কিন্তু দেখেন তার এই যে ভোগ করার যে ব্যাপারটা, সে কিন্তু দেখেন তার 100 বছরের চেয়েও সে এমন অর্থ আছে, 100 বছরের বেশিও সে ভোগ করতে পারবে, কিন্তু তার লাইফ টাইম হয়তো 60 থেকে 70 বছর। তার মানে তার ভোগ করার যে টাকা তার চেয়েও তার যে মোট সম্পদ অনেক বেশি আছে। তো এইখানে একটা আমাদের কি বলে, আমরা এটাকে হচ্ছে তার প্রয়োজনীয় অর্থের চেয়ে আরও বেশি পরিমাণ অর্থ তার কাছে আছে। তো এই টাকাটা সে এখন সঞ্চয় করবে, সঞ্চয় করে পরবর্তীতে সেটাকে মূলধন হিসেবে বিনিয়োগ করবে। ওকে, এই জন্য বলছি মানুষের আয় যখন বাড়বে তখন সঞ্চয় ও ভোগ বাড়বে। ওকে, একটা বহুপদী, ভূমির বৈশিষ্ট্য প্রকৃতির দান, স্থানান্তরযোগ্য না। তাহলে এটা কি হবে, স্থানান্তরযোগ্য না, আরেকটা কি যোগান সীমিত। হ্যাঁ, শুরু থেকেই পৃথিবীর শুরু থেকে যে পরিমাণ ভূমি ছিল এখনও সেই পরিমাণ ভূমিই আছে। সো তাহলে আমাদের অ্যান্সার হবে এই যে 1 ও 3। শ্রম বিভাগের সুবিধা, শ্রম বিভাগের সুবিধা, শ্রম বিভাগটা কি, যার যোগ্যতা যতটুকু তাকে সেই অনুযায়ী কাজ দেওয়া। তাহলে কর্মদক্ষতা বাড়বে, কর্মদক্ষতা বাড়লে কি হবে, শ্রমিক যদি ভালো মতো কাজ করে তার মজুরিও বাড়ায় দেওয়া হয়। পরনির্ভরশীলতা বাড়বে না, এটা হচ্ছে কমবে। তাহলে এটা আমাদের অ্যান্সারে হবে না, তাহলে অ্যান্সার কি 1 ও 3। ওকে, আচ্ছা, এরপরে শ্রমের গতিশীলতা। শ্রমের গতিশীলতা মানে কি, শ্রমিক চলে যাবে এখান থেকে অন্য জায়গায় চলে যাবে। সো এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে, ক অঞ্চল থেকে যদি খ অঞ্চলে কর্মী চলে যায়, উৎপাদন বিভাগ থেকে বিক্রয় বিভাগে চলে যায়, হ্যাঁ এটাও হবে। পাট শিল্প থেকে অতিরিক্ত কর্মী ছাঁটাই, এটা তো কর্মী ছাঁটাই করে ফেলতেছি, তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় তো নিয়ে যাচ্ছি না, তার মানে কি এটা হবে না। তাহলে অ্যান্সার কোনটা কোনটা, সেটা হচ্ছে 1 ও 2। ওকে, এবার একটা উদ্দীপক পড়ি। মিস্টার কমল একজন পোশাক প্রস্তুতকারক, তার প্রতিষ্ঠানের কর্মীরা দক্ষতার সাথে কাজ করে, কিন্তু তিনি কর্মীদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা ও ন্যায্য পারিশ্রমিক দেন না, অর্থাৎ তারা যে পরিমাণ কাজ করে তাদেরকে সেই পরিমাণ পারিশ্রমিক দেওয়া হয় না। ফলে কর্মীরা ন্যায্য পারিশ্রমিক ও সুযোগ সুবিধা না পেয়ে অন্য প্রতিষ্ঠানে চলে যায়। এতে মিস্টার কমলের ব্যবসায়ী প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়। যে উদ্দীপকের কর্মীরা অন্য প্রতিষ্ঠানে চাকরি নেওয়াকে কি বলে? এক প্রতিষ্ঠান থেকে ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যদি চলে যায় এটাকে আমরা কি বলি, যেহেতু শ্রমিক চলে যাচ্ছে এই জন্য এটাকে আমরা বলবো শ্রমের গতিশীলতা। ওকে, মিস্টার ফারদিন ব্যাংকের সহায়তায় একটি সুতার কল স্থাপন করেন। তার ব্যবসাটি বেশ লাভবান হওয়ায় তিনি তার বন্ধু মুন্নিকে সমঝোতার ভিত্তিতে, কয়জন হয়ে গেল এখন, 2 জন হয়ে গেল, তার মানে আর একজন থাকলো না, ব্যবসায় সংযুক্ত করেন। ফারদিন ব্যাংক সহায়তা উৎপাদনের, এরপরে তিনি ব্যাংক থেকেও আবার কি করে, ঋণ গ্রহণ করে। সো ব্যাংক থেকে যে ঋণ গ্রহণ করতেছে এটা উৎপাদনের কোন উপাদান হিসেবে পরিচিত? অর্থাৎ সে প্রথমত কি করলো, তার একজন বন্ধুকে তার ব্যবসায় ইনক্লুড করলো, পাশাপাশি সে
ব্যাংক থেকেও ঋণ গ্রহণ করলো। এই যে ব্যাংক থেকে যে ঋণ গ্রহণ করলো, এই ঋণটা মূলত কি সৃষ্টি করে? মূলধন সৃষ্টি করে। কিভাবে? এই মূলধন পরবর্তীতে কি করা হবে? বিনিয়োগ করা হবে। ওকে, এরপরে এই যে মুন্না বা মুন্নিকে যে ব্যবসা সংযুক্ত করলো, ফলে ফারদিনের ব্যবসাটি কিরূপ সংগঠন হিসেবে পরিচিত ছিল? আগে তার ব্যবসাটা কি ছিল? একজন মালিক ছিল, এই জন্য এক মালিকানা ব্যবসা। এখন মালিক কয়জন হলো? দুইজন, এই জন্য এটাকে আমরা বলবো অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান। ওকে, সর্বশেষ যে এমসিকিউ, শ্রমের গতিশীলতা বাধা সৃষ্টি করে জাতিগত, ভাষাগত, ভৌগোলিক অবস্থান। হ্যাঁ, আমরা জাতিগতভাবে বাঙালি, সো এখন আমরা যদি অন্য কোনো জাতির সাথে মিক্স হইতে চাই বা অন্য কোনো একটা দেশে যাই, সেই দেশে গিয়ে অন্য জাতির সাথে যদি আমরা মিশে যেতে চাই, তাহলে আমরা কিন্তু পারবো না। আর যখন আমরা সেটা পারবো না, সেখানে কিন্তু পর্যাপ্ত কাজের সুযোগ আমাদের সৃষ্টি হবে না। ভাষাগত, হ্যাঁ, অন্য দেশে গেলে আমাদের ভাষা, আমরা তো বাংলা ভাষা জানি, অন্য দেশে দেখা গেল হিন্দি, ইংলিশ। তারপরে ভৌগোলিক অবস্থান, আমরা যেভাবে ছোট থেকে বেড়ে উঠেছি, অন্য একটা দেশের ভৌগোলিক অবস্থান বা জায়গার যে ব্যাপারটা, সেটা কিন্তু সেম হবে না। যার ফলে এই তিনটা জিনিসই কিন্তু একজন শ্রমিককে এক জায়গা থেকে অন্য জায়গা বা এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হতে বাধা দেয় বা তার গতিশীলতার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করে। এই জন্য শ্রমের গতিশীলতায় বাধা সৃষ্টি করবে কোনটা? এখানে তিনটা উপাদানই শ্রমের গতিশীলতায় বাধা সৃষ্টি করবে। তো আজকে আমরা মূলত কি দেখলাম? আমরা উৎপাদনের উপকরণ অর্থাৎ দ্বিতীয় অধ্যায় যেটা আছে, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, সেই চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ টপিক আমরা দেখলাম। এছাড়া দেখলাম যে খ নম্বরে কি কি প্রশ্ন আসতে পারে, আমি অ্যান্সার সহ দেখিয়ে দিয়েছি। এরপরে আমরা দেখেছি গুরুত্বপূর্ণ তিনটা সৃজনশীল, সেখানে মূলত আমরা কি করেছি, আমরা কোন কোন পার্ট থেকে গ নম্বরে প্রশ্ন আসতে পারে। আমি যদি আরও একবার রিপিট করি, এটা কোন ধরনের উৎপাদনের উপকরণ, ভূমি, শ্রম, মূলধন নাকি সংগঠন, অথবা এটা মূলধন গঠনের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত, অথবা এটা কোন ধরনের সংগঠন, এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী নাকি সমবায় সমিতি। এইটা আরেকটা কি হতে পারে, এটা কোন ধরনের গতিশীলতা শ্রমের। ওকে, সো এই কয়েক ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে। আশা করি এই ক্লাসটার মাধ্যমে তোমাদের উৎপাদনের উপকরণের যে চ্যাপ্টারটি রয়েছে, সেটার প্রস্তুতি একদম 100% হয়ে যাবে এবং এক্সামে তোমরা একটা সৃজনশীল অবশ্যই কমন পাবে, পাশাপাশি 3 থেকে 4টা এমসিকিউ এখান থেকে কমন পাবে। সো পরবর্তী চ্যাপ্টারের ক্লাস পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলকে সালামু আলাইকুম।